সময় দায়িত্ব পালন করেছে, অনেক সবাই কিন্তু এটার সাথে জড়িত না। আয়নাগর যে ক্রিয়েট করেছে, যে তাদেরকে অ্যারেস্ট করে এনে আয়নাগরে রাখেছে, তাদের তাদের অপরাধের মাত্রা একরকম। সেনাবাহিনীতে চাকরি করলে আপনার মানুষের প্রমোশনের যে একটা আকাঙ্ক্ষা, ন্যাচারাল লেজিটিমেট এক্সপেকটেশন, তো এখানে যদি কাউকে কোথাও পোস্টিং করে, তার তো না বলার সুযোগ থাকে না। এই ডিজিএফআই এর ভিতরে অনেক অফিসার ছিল যারা কোনো অপরাধের সাথে জড়িত না, কিন্তু সিম্পলি তারা ডিজিএফআই, এবং সেই সময় এই বন্দীগুলো ওইখানে ছিল, সেই জন্য কিন্তু তারা এখন ভিক্টিমাইজ হয়ে যাচ্ছে, ভিক্টিমাইজ হবে। কিন্তু এই যে আয়নাগর 6 মাস পরে দেখা গেল, এবং আয়নাগর নিয়ে ভারতের কি ষড়যন্ত্র ছিল, ভারতের ইন্ধনে যেগুলো হয়েছে সেগুলো আবারও প্রমাণিত হয়েছে। আয়নাগর, ডেভিল হান্ট এবং সমসাময়িক অনেক বিষয়গুলো নিয়ে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের আলোচনা শুনবো। তাদের আলোচনা শুনলে বুঝতে পারবো যে হাসিনা ভারতকে সাথে নিয়ে কতটা নির্মম এবং একটা মানে বলবো জাহান্নামে পরিণত করেছিল আমাদের দেশ, সোনার বাংলাদেশকে। আসলে সো আমি শুরু করতে চাই তার আগে, মানে আজকের টক অফ দ্য টাউন হচ্ছে আয়নাঘর। সো আমি আয়নাঘর দিয়ে শুরু করতে চাই। আয়নাঘরে পরিদর্শন করতে গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা, এবং তার প্রতিক্রিয়া উনি জানিয়েছেন, উনি বলেছেন এভাবে, আওয়ামী লীগ দেশে আইয়ামে জাহালিয়া প্রতিষ্ঠা করেছিলেন, এবং আয়নাঘর পরিদর্শন করেছেন। এবং আয়নাঘর নিয়ে আমি যেটা মনে করি যে এক ধরনের একটু মানে আয়নাঘর যেমন ছিল শেখ হাসিনার সময় যে ডিটেনশন মানুষকে নির্যাতনের একটি হাতিয়ার, নির্যাতনের একটি কি বলবো চূড়ান্ত যে নির্মম অবস্থা, সেটা থেকে আমরা দেখলাম যে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। আমরা আয়নাঘরে আমরা যেটা দেখেছিলাম এর আগে, যে দেওয়ালে লিখন এগুলো মিশিয়ে ফেলা হয়েছে। আমরা শুধু দেখলাম ইলেকট্রিক চেয়ার, দেখলাম আমরা যে ইলেকট্রিক চেয়ারে কিভাবে নির্মম নির্যাতন করা হয়েছে, এবং একটি অভিযোগ আকারে এসছে আজকে যে এই আয়নাঘরে যাদের নির্বাচিত, মানে এই গুম যাদেরকে করা হয়েছিল, এই গুম নিয়ে যারা কাজ করে, যে প্রতিষ্ঠান মায়ের কান্না, তাদেরকে এখানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়নি, তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, এবং আমি শুরু করতে চাই আমাদের আবু হেনা রাজ্জাকি আপনাকে দিয়ে। আপনি যদি একটু এই আয়নাঘরের আয়নাবাজি নিয়ে যদি একটু কথা বলেন। ধন্যবাদ নাগরিক টিভি এবং আমার দুইজন শ্রদ্ধাভাজন সহ আলোচক, সবাইকে আমার সালাম। ইনফ্যাক্ট ইউনূস সাহেব আজকে সম্ভবত 3টা জায়গায় পরিদর্শন করছেন। একটা হলো কচুক্ষেত, একটা বোধহয় উত্তরায়, এবং আর একটা হলো আগারগাঁয়ে। প্রশ্ন হচ্ছে যে উনি যেটা যে বিভৎস, এটাকে বিভৎস বলে উল্লেখ করেছেন, 1। 2, অনুমান করা হচ্ছে, কেউ কেউ বলছে 700, কেউ কেউ বলছে 800 আয়নাগরের অবস্থান আছে, এরকম কথা। এখন আয়নাগর কয়টা আছে না আছে সেটা হলো সেকেন্ড কোশ্চেন। প্রশ্ন হচ্ছে যে আপনার আজকে যারা আয়নাগরটা ভিজিট করলো, সেখানে আমাদের আসিফ নজরুল সাহেব ছিলেন, তারপরে নাম কি নাহিদ ইসলাম ছিল, সজীব ভুইয়া ছিল, তারপরে আপনার রেজওয়ানা ছিলেন। তো সবাই ভিজিট করলেন, ভিজিট করবাটাকে বিভৎস উল্লেখ করেছেন এবং বলছেন, আফসোস করে বলছেন, এটাই কি আমাদের জগৎ? ইউনূস সাহেব বলছেন। আবার বলছেন আমাদেরই সমাজ, মানে এইটি আমাদের সমাজ। প্লাস উনি যেটা আপনি বললেন আইএমএ জাহেলিয়া সাথে তুলনা করেছেন, আসলে তুলনা করা হয় না, বরং সেটাকেও হার মানিয়েছে। এখন আমি কয়েকটা কথা বলতে চাই। যেটা আপনি বললেন যে যে আয়নাঘরটা আমরা দেখলাম, সেই আয়নাঘরটা দেখলাম সুন্দর একটা প্রবেশ পথ আছে, উনি গাড়ির থেকে নেমে ঢুকলেন, সুন্দর একটা প্রবেশ পথ। তারপরে ভিতরে বোঝা যায় যে নতুন রং টং করা হয়েছে এবং কিছু কিছু ওয়াল ভাঙা আছে। তার মানে হচ্ছে এই যে ইউনূস সাহেব রাষ্ট্রের জন্য যে সংস্কারগুলা করতে চেয়েছেন,
সেগুলো এখন পর্যন্ত না পারলেও আয়নাঘর যারা বানিয়েছিল তারা তাদের সংস্কার কাজটা করে ফেলেছে ইতিমধ্যে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমি দুটো ব্যক্তির নাম বলবো, দুজনই কিন্তু স্টেটমেন্ট দিছিলেন টিভির পর্দায়। একজন হলেন ব্রিগেডিয়ার জেনারেল আজমির, আরেকজন হলো আরমান নামে এক ছেলে ব্যারিস্টার। এই দুইজন যে স্টেটমেন্ট দিছে, তাদের দুইজনের স্টেটমেন্টই একরকম ছিল কি, সোজা হয়ে দাঁড়ানো যেত না, এক কাইতে শুইতে হইতো, পা সোজা করা যেত না, এবং কবরের মতো একটা জায়গা। হাউ ফার ইট ইজ ট্রু অনলি তারা জানে। এখন এই ঘটনাটা প্রমাণ করার জন্য আমি মনে করি যে যারা আয়নাঘর থেকে বের হয়েছে, ইতিমধ্যে আমরা মনে হয় যে দুজনের নাম বললাম, আরো হয়তো 40-50 জন খুঁজে বের করা যাবে। সুতরাং আমার নিবেদন থাকবে ইউনূস সাহেবের কাছে যে উনি যখন আবার পরিদর্শনে যাবেন, সাথে ওদেরকে নিয়ে যেতে হবে। ওদের হয়তো চোখ বন্ধ করে ঢুকাইতো, চোখ বন্ধ করে বের করতো, কিন্তু যে জায়গাটায় ছিল তার অবস্থাটা কেমন ছিল, সেটা রং করা ঝকঝক চকচক ছিল কিনা, সেটুক কিন্তু তারা বলতে পারবে। সুতরাং এই যে সংস্কার করা যারা করেছে, আমি মনে করি এই মুহূর্তে প্রথম কাজ হবে, ইউনূস সরকারের প্রথম কাজ হবে যারা সংস্কার করলো তাদেরকে আইনের আওতায় আনা। এবং এই যে সংস্কার করছে যারা, এটা পাওয়া খুব কঠিন কোনো কাজ না, কেননা XYZ কেউ না কেউ তো ইউনূস সাহেবকে ওখানে নিয়ে গেছে যে এটা আয়নাঘর। তাহলে এই আয়নাঘরটা কে চিনাইলো, সেই সূত্র ধরে আপনি একদম গোড়ায় চলে যেতে পারেন। সুতরাং আপনার এটা কোনো কঠিন কাজ না। আমি একজন স্বাধীন নাগরিক হিসেবে আমি মনে করি, নজির সৃষ্টি করার জন্য মনে করি যে আয়নাঘর যারা বানিয়েছে মাস্টার মাইন্ড শেখ হাসিনা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু লেটেস্ট যারা সংস্কার করলো, এই যে সংস্কার করলো শোয়িং এ থাম্ব টু দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, এটার একটা বিহিত করা খুবই জরুরি। কারণ বাংলাদেশের ইতিহাসে আপনার সরকারের উত্থান এবং পতন, তার সাথে এই প্রশাসনের একটা সম্পর্ক থাকে। আমরা অতীতে যে 3টা অভ্যুত্থান দেখেছি, এরশাদ বলেন, খালেদা জিয়া 96-এর পতন বলেন, ইভেন এরশাদের পতন বলে, শেখ হাসিনা 24-এর পতন বলেন, প্রশাসন যখন বলছে আর সম্ভব না আপনাকে রক্ষা করা, তখন চলে গেছে। আবার যে 16 বছর হাসিনা ক্ষমতায় ছিল, সেটা কিন্তু প্রশাসনের কোঅপারেশনে। এখন আজকে যে প্রশাসন ইউনূস সাহেবের দিকে থাম প্রদর্শন করতেছে, আমরা কিন্তু কেউ উচ্চবাচ্য করি না। আজকে যেমন আমরা বলি যে ইউনূস সাহেব একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবে, তিনি অনির্বাচিত সরকার, উনি অনেক কিছু করতে পারবেন না। তো রাস্তায় যখন ডিমান্ড করে, যেমন আজকে বিডিআররা সেক্রেটারিয়েটে গিয়া তারা বলছে আমাদের চাকরি দিতে হবে, তখন তো রাজনৈতিক লোকরা বলে না যে ভাই আপনারা ইউনূস সরকারের কাছে চাকরি চান কেন, সে তো কেউ না, সে নির্বাচন দিয়ে চলে যাবে, আপনি জাস্ট যার যার ঘরে চলে যান। সেটা তো আমরা কেউ বলি না। মানে এই ডিস্টারবেন্সও থাকবে, সংস্কারও চাইবেন, আবার সংস্কার করতে দিবেন না, নির্বাচনও চাইবেন। সেই অর্থে আমি বলছি ইউনূস সাহেবরে কিন্তু আমাদের বর্তমান প্রশাসন অ্যাবসলিউটলি নন কোঅপারেশন করতেছে, এবং নন কোঅপারেশন করার কারণে ইউনূস সাহেব অসহায়। যত কথা আমরা বলি, আমি ইউনূস সাহেবের পক্ষপাতিত্ব করার জন্য এখানে বসি নাই, কিন্তু আমার কথা একটাই, এই মুহূর্তে এই যে সংস্কার করলো, এই যে এটার কি বলে, এই সংস্কার করা ভার্সন যেটা ইউনূস সাহেবকে দেখাইলো, কারা করলো? আরো 700-800 যদি থাকে, এবং আমার ব্যক্তিগত ধারণা অনেক আয়নাঘর আছে যেটা হয়তো সুপ্রিম অথরিটির জানতোই না, তাদের প্রিভিলেজে ব্যক্তিরা কইরে নিছে। ডিবি হারুন যদি মনে করেন একটা আয়নাঘর বানায় রাখে, কে কেয়ার করবে, কে বলবে, কে কি বলবে? ওই সময়টাও ছিল। সুতরাং আমার কাছে মনে হয় আপনি অন্তত দেশে যারা আছে তাদেরকে এই রুট খুঁজে ধরে এই আয়নাঘরের যারা সংস্কার করছে তাদের বিচারটা খুবই জরুরি। আমি দেখলাম প্রেস সচিব, আমার তত্ত্বাবধায়ক প্রেস সচিব একটা স্টেটমেন্ট দিছে, আমরা একে একে সব আয়নাঘর খুঁজে বের করব। আরে ভাই, আয়নাঘর খুঁজে আপনি কি করবেন? আয়নাঘর তো ছিলই। হিরোশিমা নাগাসাকিতে বোম মারা হইলো, এখন কি বোমের বিচার হবে না যে বোমটা যে মারছে? তো আয়নাঘর যে বানাইছে তাদের বিচার করেন। এখনো সংস্কার করতেছে, আমি চ্যালেঞ্জ করলাম, সংস্কার করতেছে। এই সংস্কার যাতে করতে না পারে সেই অবস্থায় দেখান। এই বিভৎস চিত্রটা আজকে জাতিসংঘ যেমন বলছে, তাদের তদন্ত প্রতিবেদনে বলছে যে এরা শেখ হাসিনা খুনি, সোজা বাংলা তার প্রতিবেদনে যেটা আসছে। সুতরাং বিশ্বের কাছে এটাকে উন্মোচিত করেন। আমরা চাই এটা, যারাই নির্বাচন চান আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা সাধারণ নাগরিক চাই আমাদের জান মালের নিরাপত্তা। আমরা অতীতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, কেউ বলতে পারবে না যে রাজনৈতিক দল দ্বারা আমরা জান মালের নিরাপত্তা পাইছিলাম। আমাদেরকে প্রশাসনই লাগে। এই প্রশাসনকে আমি বলবো, আপনারা একটু রিভার্স হয়ে আপনারা মাঠে নেমে যান, নিজের বিবেকটাকে পরিবর্তন করুন। আমার কষ্ট লাগে যখন
যখন মেজর ব্রিগেডিয়ার আজমিরের মতো একটা লোক যখন ইয়েতে ছিল, আমি একটু আগে এক জায়গায় কথা বলার পর কমেন্টে আসছে আমি জামাতের দালাল। আরে ভাই, জামাতের দালাল কি? ইজ এ ব্রিগেডিয়ার জেনারেল, তার হাজার হাজার পরিচিত বন্ধু কর্মী কত কিছু ছিল। এই একটা লোক 8টা বছর ছিল, কেউ উদ্ধার করতে। এরা কি মানুষ? এরা যত বড় চাকরি করে, এখানে মানুষ কিনা? আমার একটা প্রশ্ন, এদের ঘরে মা বোন সন্তান সবই আছে। নিজের সন্তান যদি বলে যে একটু ওজন কমে গেছে, আপনি ডাক্তারের বাড়ি নিয়ে যাচ্ছেন, এত ফিলিংস আপনার সন্তানটার জন্য। 9 বছরের বাচ্চা সহ যার মাকে নিয়ে গেল, তাকে ছেড়ে দিল, মা নিখোঁজ হয়ে গেল। এগুলো কি কোনো মানুষের বিবেক আছে? এবং এই বিচার যদি করতে চায় বাংলাদেশের মাটিতে, আমি চ্যালেঞ্জ করতে পারি, দেয়ার ইজ নো সেকেন্ড পারসন আদার দ্যান ইউনূস। একমাত্র যদি কিছু করতে পারে, হি ইজ ইউনূস সাহেব। এটা যদি কেউ করতে না দেয়, নির্বাচনের নামে তাকে সরাই, আমরা যেভাবেই সরাই না কেন, আমরা ধরে নিব যে এই বিচারগুলো চাই না আমরা। কারণ কালকে যদি আমি রাজ্জাকি ক্ষমতায় যাই, সরোয়ার ভাই ক্ষমতায় যায়, শওকত ভাই ক্ষমতায় যায়, হোয়াট উইল বি দ্য রেজাল্ট? আলু ভর্তা বানাবে তো আমাদের প্রত্যেকেই প্রশাসন। সুতরাং সেইখানে আমাদেরকে যাইতে হবে এবং একটা কঠিন বিচার করতে হবে। প্রাথমিকভাবে সংস্কারকদেরকে ধরতে হবে যে কারা এই সংস্কার করলো। থ্যাংক ইউ। আমি একটু ব্যারিস্টার সরোয়ার সাহেব আপনার কাছে জানতে চাই, আপনি মানে রাজ্জাকি ভাইয়ের কথা শুনলেন। আমার এখানে প্রশ্ন যে কেন সংস্কার করতে হবে, যেটা রাজ্জাকি ভাই বললেন সংস্কার করতে হবে বলতে উনি বুঝিয়েছেন যেমনটি ছিল আয়নাঘর তেমনটি নেই, এখন এটিকে নতুন করে সাজানো হয়েছে। কেন সাজানো হলো? প্রশ্নটা হচ্ছে এই দায়িত্ব সেনাবাহিনীর না, তার কারণ এই দায়িত্ব শেখ হাসিনার, স্বয়ং শেখ হাসিনার, অর্থাৎ শেখ হাসিনার নির্দেশেই সেনাবাহিনী করেছিল এটা। তাই যদি হবে তাহলে এই গ্লানিটা কেন সেনাবাহিনী বহন করবে? এটা আমার একটা প্রশ্ন। কারণ এই দায় থেকে তো মুক্তি পাওয়ার একটি সহজ উপায় ছিল যে এই আয়নাঘর যেমন ছিল ঠিক তেমন রাখা। তাহলে হতো কি, আমরা ইতিহাসের কাছে এই যে প্রশ্ন গুলো আসছে, এই প্রশ্নগুলো আসতো না। তাহলে এই নুকানো আয়নাবাজি করার অর্থটা কি, মানে কে এই বুদ্ধিটা দিল? এবং এটা আমি আপনার কাছে জানতে চাই। সেই সঙ্গে 6 মাস কেন লাগলো? দেখুন, আমরা পেপার পত্রিকাতে দেখলাম যে, বিশেষ করে আমরা নেত্র নিউজে দেখলাম যে আয়নাঘরে যাওয়ার জন্য অনুমতি, মানে প্রধান উপদেষ্টাকে অনুমতি দেওয়া হচ্ছিল না। এবং পরে যখন নেত্র নিউজ করলো তখন বিষয়টা সহজ হলো। আপনি এই দুটো বিষয় যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সহ-আলোচক, আজকে মডারেটর আপনি এবং 2 জন সহ-আলোচক সবাই আমার অত্যন্ত প্রিয় মানুষ। এই আয়নাঘর নামটা আসলে উদ্ভূত হয়েছে এই নেত্র নিউজের একটা রিপোর্ট থেকে। সো আয়নাঘর সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা রয়েছে। আমি যেহেতু সেনাবাহিনীতে 20 বছর চাকরি করেছি এবং কচুক্ষেতের ডিজিএফআই কর্তৃক পরিচালিত যে আয়নাঘর, ওখান থেকে 200 গজের ভিতরে একটি অফিসার ম্যাচ আছে, যেটাকে বলা হয় অফিসার ম্যাচ বি। আমি সেই অফিসার ম্যাচ বিতে 3 বছর থেকেছি। লগারিয়ায় অ্যাটাচড ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক পড়ার সময়। সো যেখানে আয়নাঘরটা অবস্থিত তার লাগোয়া একটি মসজিদ রয়েছে। আমরা ম্যাচ বি থেকে ওই মসজিদে নামাজ পড়তাম। সো ক্লিয়ারলি আমরা এটা বুঝতে পারি যে ওখানে কি করা হয়েছে, কিভাবে রাখা হয়েছে। আর এই আয়নাঘরের আমিও এক ধরনের ভিকটিম ছিলাম, এই সেন্সে যে আমি একটি লিগাল সাপোর্ট দিতে গিয়ে শফিউদ্দিন সাবেক সেনাপ্রধান, তার মেয়ের একটা ডিভোর্সের ম্যাটার ছিল, যেটা আপনার মিডিয়ায় দেখেছেন। আমি নিজেও নালিশ জানিয়েছি যে এই শফিউদ্দিনের অর্ডারে সেই সময় ডিজিএফআই প্রধান জেনারেল আকবর এবং ডাইরেক্টর আইবি ছিল, তার নাম আমার নাম সরোয়ার, পরে নারী ঘটিত ব্যাপারে তার চাকরি চলে যায়। এই 3 জন আমাকে নিয়ে 11 ঘন্টা আটকিয়ে রাখছিল অবৈধভাবে, কোনো আইনি প্রক্রিয়া ব্যতীত। আমাকে ভয় দেখানো হয়েছিল যে ডু ইউ ওয়ান্ট টু গো টু হোম অর সামহার এলস, অর্থাৎ আমাকে আর একটু এদিক ওদিক হলেই আয়নাঘরে পাঠাতো
আমি লাকি, হয়তো আমি লয়ার এবং ব্যারিস্টার, সেই জন্য ভাবছে যে অনেক হাউলিকেলি হবে, হয়তো সুবুদ্ধির উদয় হয়েছে, আমাকে 11 ঘন্টা পরে ছেড়ে দিয়েছে। তো আমি আশা করছিলাম যে আজকে যে ভিজিটে গেছে কেউ বা কেউ আমাকেও বলবে, আমিও হয়তো দুইটা দিক থেকে আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারতাম, ভিকটিম, আর্মি অফিসার এবং লয়ার এই হিসেবে। যাই হোক, আমি সেই সুযোগ পাইনি, বাট আমি ধারণা করতে পারি। এবং এই যে আয়নাঘর, এই আয়নাঘরের ভিতরে কি কি হয় সেটা আমি আন্তর্জাতিক সম্পর্কে ছাত্র হিসেবে এবং আমার জার্মানি ভিজিট করার সুযোগ হয়েছিল। সেইখানে মিউনিকে আমি একটি কনসেন্ট্রেশন ক্যাম্প ভিজিট করতে গিয়েছিলাম, যেটা তারা জাদুঘর হিসেবে রূপান্তর করেছে। জার্মানিতে সমস্ত কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোকে জাদুঘর হিসেবে রূপান্তর করেছে। এবং আজকে এর আগেও আমি একটা স্ট্যাটাস দিয়েছি আমার ফেসবুকে যে এই আয়নাঘরগুলো অর্থাৎ এই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোকে জাদুঘর করে জনগণের জন্য মুক্ত করা দরকার। এই কারণে যে জনগণের একটি অধিকার রয়েছে যে এই দেশের নাগরিককে কিভাবে আইনি কোনো বিধান ব্যতি রেখে মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে আটকিয়ে রেখেছে, এবং ভবিষ্যতে যত জেনারেশন আসবে তারা যাতে দেখতে পারে 2009 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে কিরকম একটা হিটলারিক টাইপ, হিটলার ক্যারেক্টারের একটি সরকার বাংলাদেশের মানুষের উপরে গুম, খুন, অপশাসন, দুঃশাসন, নির্যাতন চাপিয়ে দিয়েছে। এখন আমি বলি যে সবাই বলে যে এইটার মূল হোতা হলো আপনার শেখ হাসিনা। একটা জায়গায় তারা মিস করছে। আমি মনে করি যে শেখ হাসিনা হয়েছে বাংলাদেশের প্লেয়ার, কিন্তু তার আরো দুইজন বুদ্ধিদাতা ছিল, একটা হলো মোসাদ আর একটা হলো ইন্ডিয়ান র। কমপ্লিটলি মোসাদের বুদ্ধিতে, রয়ের পরিকল্পনায় শেখ হাসিনা তার ডিফেন্স অ্যাডভাইজার তারেক সিদ্দিকী দিয়া তাদের প্রজেক্ট কার্যকরী করেছে। এবং এই জায়গায় তারা গিয়েছে, আপনি টিটু ভাই জানবেন যে কিছু ওই মাভেল টাভেল করতো একটা ছেলে, আমার নাম মনে আসতেছে না, তাকে নিয়ে আমরা অনেকগুলো অনুষ্ঠান করেছিলাম। সে যখন গুম হয়েছিল 5 দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই নাটোরের একটা ছেলে। তো তার পরিবারের সাথে আমি সংবাদ সম্মেলনে অ্যাটেন্ড করেছি। পরে ওর কিছু লোক ট্র্যাক করে দেখলো যে তার মোবাইলের লোকেশনটা একবার দেখিয়েছে কচুক্ষেত। কচুক্ষেত মানে ওই যে ডিজে খাই। তারপরে মানুষের চাপে ওই ছেলেটাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তো এই যে ইসলামপন্থী যারা, তাদেরকে এই কে ধরাতো? র বলতো, সে ফর এক্সাম্পল যে আমি জনগণের স্বার্থে এন্টি ইন্ডিয়ান অবস্থান কথা বলি, আমাকে কিন্তু সেনাবাহিনীর সমস্ত বেনিফিটস উইথহেল্ড করে রাখছে, চিকিৎসা সব উইথহেল্ড করে রাখছে ওই রয়ের বুদ্ধিতে। র নাগরিক পর্যন্ত যে কোন লোকটা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে, কে মোদির বিরুদ্ধে কথা বলছে। আজকে স্টেটমেন্টে আপনি খেয়াল করেছেন যে একজনে কিন্তু বলছে সিম্পলি মোদিকে সমালোচনা করছে, সেই জন্য তাকে এই কনসেন্ট্রেশন ক্যাম্পে, এই আয়না ঘরে নিয়ে বন্দি রেখেছে। সো এর ভিতরে এমন হতে পারে যে আমি নিজে 6 মাস জেল খাটছি। জেলখানা তো একটু বড়, এইখান থেকে ঢাকা থেকে আমাকে গ্রেপ্তার করে পিরিজপুরে নিয়ে যায়। পিরিজপুরের জেলটা 300 গজ বাই 200 গজ। শ্বাস করলে মনে হয় যেন ওয়ালে শ্বাস লেগে আবার ফেরত আসে। ওইখানে আমার দম বন্ধ হয়ে আসতো ওই জেলে থেকে। সেইখানে যেখানে পা সোজা করে শুইতে পারে না, ঠিক মতন দাঁড়াতে পারে না, এইখানে যে যারা ভিকটিম ছিল, আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আজমি, কর্নেল হাসিন, এছাড়া ওই যে চাকমা, এদের তো জীবনী শক্তি অনেক বড়। আল্লাহ তাদেরকে বাঁচায় রাখছে। ইট মাইট হ্যাপেন, তদন্ত এখন আসে নাই যে বাচ্চা মেয়েটাকে পাওয়া গেল, তার মাকে পাওয়া গেল না, মেবি সে ওখানে মারা গেছে, ওখানে কলাপস করেছে, অথবা তাকে মেরে ফেলা হয়েছে। অনেকে ওইখানে হার্ট অ্যাটাকে মারা গেছে, এবং যে মারা গেছে রিজনেবলি তার কিন্তু কোনো ট্রেস তারা রাখতে চায় না যারা এই অপরাধের সাথে জড়িত। আমি যখন সেনাবাহিনীতে চাকরি করেছি 1988 সাল থেকে 2007 পর্যন্ত, আমাদের বন্ধু বান্ধব যারা ডিজিপিতে চাকরি করেছে,
যারা বিভিন্ন ইন্টেলিজেন্সে চাকরি করেছে, আমরা কোনোদিন শুনেও নাই যে কাউকে পলিটিক্যাল অপোনেন্ট তাদেরকে ধরে এইভাবে হেনস্থা করা হয়েছে। তবে যদি আপনার আন্তরাষ্ট্রীয় অর্থাৎ সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে এইরকম যদি কাউকে ধরে যেটার জয়েন্ট ইন্টারোগেশন দরকার, তাদেরকে রিমান্ডে এনে তারপরে জয়েন্ট ইন্টারোগেশন করা হতো। তো এই জেআইসিটাকে রয়ের বুদ্ধিতে, মোদির বুদ্ধিতে, শেখ হাসিনার অর্ডারে, তারেক সিদ্দিকের ডাইরেক্ট তত্ত্বাবধানে এরা করেছে এবং এই আয়নাগর সৃষ্টি হয়েছে 2009-এর পরে। এর ভিতরে এখন রাজ্জাকি ভাই যেটা বলেছে যে যারা সংস্কার করেছে অর্থাৎ যারা এটাকে পরিবর্তন করেছে, অর্থাৎ যারা এই এভিডেন্সকে ডিস্টর্ট করেছে, যেমন 21শে আগস্টে বলা হয় না যে গ্রেনেড গুলো তুলে নিয়ে এভিডেন্সকে ডিস্টর্ট করা হয়েছে, সেটা অফেন্সের একটা মাত্রা আছে। তার আগে বলি যে যারা এখানে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছে অনেক সবাই কিন্তু এটার সাথে জড়িত না। আয়নাগর যে ক্রিয়েট করেছে, যে তাদেরকে অ্যারেস্ট করে এনে আয়নাগরে রাখেছে, তাদের অপরাধের মাত্রা একরকম। সেনাবাহিনীতে চাকরি করলে আপনার মানুষের প্রমোশনের যে একটা আকাঙ্ক্ষা, ন্যাচারাল লেজিটিমেট এক্সপেকটেশন, তো এখানে যদি কাউকে কোথাও পোস্টিং করে তার তো না বলার সুযোগ থাকে না। এই ডিজিএফআইয়ের ভিতরে অনেক অফিসার ছিল যারা কোনো অপরাধের সাথে জড়িত না, কিন্তু সিম্পলি তারা ডিজিএফআই এবং সেই সময় এই বন্দীগুলো ওইখানে ছিল, সেই জন্য কিন্তু তারা এখন ভিক্টিমাইজ হয়ে যাচ্ছে, ভিক্টিমাইজ হবে, কিন্তু তাদের ডিগ্রি অফ অফেন্স ডিফারেন্ট বলে আমি মনে করি। আর যারা এই এভিডেন্স ডিস্টর্ট করেছে, ডেফিনেটলি তারা একটা অপরাধ করেছে, ইট ইজ এ অফেন্স বাই ইটসেলফ। তো শুধু সংস্কার বলে আবার বলবে ওই যে সংস্কার কমিশন টমিশন হয়েছে ওই বিপক্ষে না, সেটা। সেই জন্য মূল কথাটা হলো আমাদের বাংলাদেশ 2009 থেকে 24 সাল পর্যন্ত যেভাবে চলছে সেইটা বুঝতে হইলে ইন্ডিয়ান হিন্দুত্ববাদীর পলিসি বুঝতে হবে। 1971 সাল থেকে ইন্ডিয়া চেয়েছিল বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে যারা তাদের পাপেট গভর্নমেন্ট হবে। পাপেট গভর্নমেন্ট সৃষ্টি হলে তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হয়, জনগণের ম্যান্ডেট থেকে বিচ্ছিন্ন করতে হয়। আওয়ামী লীগকে 9-এর পরেই সম্পূর্ণ জনগণের সমর্থন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। তখন এই বিডিআর হত্যাকাণ্ড হলো, বিডিআর হত্যাকাণ্ডের পরে বলা হলো তুমি যদি এখন ক্ষমতায় না থাকো তাহলে তোমাকে এই বিডিআর হত্যাকাণ্ডে জড়ানো হবে, যে কোনো ক্ষমতায় থাকতে হবে। 14 সালে এক পেশে নির্বাচন করলো। তখন বলল তুমি যদি ক্ষমতায় আসো, এখন যদি ক্ষমতা ছাড়ো তাহলে তুমি ওই যে আর একটা পাতানো কু হয়েছিল, তুমি এখন এই জোর করে ক্ষমতা থাকার বিচারের সম্মুখীন হবে, সো ক্ষমতা থাকতে হবে। 18 সালে করলো একটি রাতের নির্বাচন, 24 সালে করলো আরেকটি পাতানোর নির্বাচন। এক্স্যাক্টলি এইটা চেয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে বিপদে পড়বে, ক্ষমতায় থাকতে হলো ইন্ডিয়ান ব্লেসিং লাগবে। ইন্ডিয়া এক্স্যাক্টলি এইটা চেয়েছিল, এন্ড আওয়ামী লীগ একেবারে জেনে শুনে সেই রয়ের ট্রাপে পা দিয়েছে। কেন? ইন্ডিয়ার উদ্দেশ্য কি? বাংলাদেশকে লুটে পটে খাবে। 120টা এমইউ এবং এগ্রিমেন্ট করেছে, এখনো এদেশের জনগণ জানে না। আমাদের পোর্ট ব্যবহার করবে, তারা কোনো ট্যাক্স ভ্যাট দিবে না। আমাদের ল্যান্ড ব্যবহার করবে, তারা কোনো পয়সা দিবে না। আমাদের বর্ডার লাইনে কোস্টাল গার্ডে তারা রাডার স্টেশন স্থাপন করে সেটা আপনার মনিটর করবে। বাংলাদেশ ব্যাংক লুটপাট করবে। সর্বোপরি বাংলাদেশে 15 লক্ষ অবৈধ ইন্ডিয়ান বাংলাদেশে ওয়ার্ক ভিসা ছাড়া কাজ করবে। বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবকরা ইউনিভার্সিটি পড়া, তারা চাকরি পাবে না। বাংলাদেশে শিক্ষিত জনগোষ্ঠীর বেকারত্বের হার 12%। এখানে কয়েকদিন আগে একটা অনুষ্ঠান হচ্ছে যে বাংলাদেশে প্রায় 12 লক্ষ শিক্ষিত বেকার আছে আর 12 লক্ষ ইন্ডিয়ান অবৈধ এখানে কাজ করছে, এবং এই অবৈধ ইন্ডিয়ানরা যে কাজ করছে তার বিরুদ্ধে আমরা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি। এই ইন্ডিয়ান প্রজেক্ট যখন ফেল করেছে, ইন্ডিয়া ভেবেছিল কোনোদিনও শেখ হাসিনার পতন হবে না, শেখ হাসিনার যে স্বৈরতান্ত্রিকতা দ্যাট উইল বি এ পারপেচুইটি, কোনোদিন হবে। কিন্তু তাদের হিসাব ভুল প্রমাণিত হয়েছে, এখন তার গায়ে আগুন লেগে গেছে। ভাবখানা এমন যে বাংলাদেশের শেখ হাসিনা পতন হয় নাই, পতন হয়েছে ইন্ডিয়া। সেই ইন্ডিয়ার এখন বর্তমান প্রজেক্ট হলো এই এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে দ্রুত একটা নির্বাচন করাবে। নির্বাচন করিয়ে তারা জানে যে মোস্ট লাইকলি বিএনপি আসবে,
বিএনপিতে ইন্ডিয়ান যারা তোষণ নীতি ফলো করে তারা এখন ডমিনেন্ট পজিশনে। এই বিএনপির বিগেস্ট মিস্টেক হবে ইন্ডিয়ান তোষণ নীতি ফলো করা, যেটা জিআর পলিসি থেকে সম্পূর্ণ উল্টা। অতএব এখন যদি রব হবে না, যে কাজটা আমরা আওয়ামী লীগ দিয়ে করাতে পেরেছি সেই একই কাজ যদি আমি বিএনপি দিয়ে করাতে পারি, ফাইন, ওয়েল অ্যান্ড গুড, লাগবে না। একদম একই ভাষায় কথা বলছে। টাইম এন্ড এগেন আমরা বলছি আপনার বিএনপিকে অবশ্যই জনস্বার্থে দেশের স্বার্থে কথা বলতে হবে। সেটা যদি এন্টি ইন্ডিয়া যায়, এন্টি অবস্থান হয়, তাই হবে। আজকে বাংলাদেশকে এই জায়গায় আয়নাগর সহ গণতন্ত্র ধ্বংস, সুশাসন ধ্বংস, ন্যায় বিচার ধ্বংস, গুম খুম সবকিছুর জন্য দায়ী হলো এই ইন্ডিয়ান পলিসি। ইন্ডিয়া বাংলাদেশকে লুটপাট করার জন্য, বাংলাদেশকে গণতন্ত্র ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে শাস্তি দেওয়ার জন্য এই পলিসি নিয়েছিল। এবং আওয়ামী লীগ সেই ট্র্যাপে পা দিয়ে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান, অর্থনীতি, বিচার ব্যবস্থা, গণতন্ত্র সব ধ্বংস করেছে। আমরা আশা করব ইউনূস সরকারকে যথেষ্ট সময় দেওয়া হবে, সুযোগ আসছে বাংলাদেশ বিনির্মাণের, এবং তার যে ব্রান্ড আছে সেই সাথে এটাও বলবো যে সমস্ত অথর্ব উপদেষ্টা আছে তাদেরকে এখানকে সরিয়ে যোগ্য, দক্ষ, সৎ, সাহসী মানুষকে এই অ্যাডভাইজারি প্ল্যান দেবে। সেখানে এই রাজ্জাকি সাহেব আসতে পারে, ডক্টর শওকত আসতে পারে, ইভেন কি আপনাদের মতো লোক আসতে পারে যারা এন্টি ইন্ডিয়ার বিরুদ্ধে, যারা এন্টি ইন্ডিয়ান স্ট্যান্ড দিতে পারবে জনগণের স্বার্থে। সেইটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভুল হবে। এবং এই যে স্যাক্রিফাইসের মাধ্যমে যে বিপ্লব হলো, এই বিপ্লবের যে উদ্দেশ্য সেইটা ব্যাহত হবে। তারা যদি কারেকশন না হয় তাহলে বাংলাদেশে আবার একটা এই ভিসিএস সার্কেল অফ যে দুর্বৃত্তায়ন পলিটিক্স, সেই পলিটিক্সে যাবে। বিএনপি লেসন লার্ন করতে হবে তাদের 2001 থেকে 6 ভুলে ভিতর থেকে, আওয়ামী লীগের পতনের দিক থেকে। বিএনপিকে ট্যালেন্ট হান্ট করতে হবে, যোগ্য লোককে যোগ্য জায়গায় আনতে হবে, দাস চাটুকর দুর্নীতিবাজকে দূরে সরিয়ে রাখতে হবে। এনাফ টাইম, ইউনূস সরকারকে এনাফ টাইম অ্যালাউ করেন, তার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ব্যবহার করেন, তার শরীর ঠিক আছে, মন ঠিক আছে, স্টেবিলিটি আছে, কথা বলতে পারে, ডাইমেনশে ভুগছে না। অ্যালাউ হিম টু বিল্ড দ্য নেশন। আবারও বলবেন, চাটুকাররা, যে সমস্ত চাটুকাররা বলে দ্রুত নির্বাচন, এরা ইন্ডিয়ান ট্র্যাপে পা দিয়ে তাকে সরিয়ে তথাকথিত একটা সরকার লুটপাটে লিপ্ত হবে, সেইটাই তাদের একমাত্র এজেন্ডা। অ্যালাউ এনাফ টাইম টু প্রফেসর ইউনূস। এবং প্রফেসর ইউনূস যে এই অথর্ব যেগুলা, এই যে এলডারলি লেডি টেডি যেগুলো আছে, এগুলো সরাইয়া দরকার পড়ছে 50 জন অ্যাডভাইজার নেন, যেখানে যেখানে অ্যাডভাইজার দরকার সেখানে অ্যাডভাইজার দেন, জাতিটাকে গঠন করেন, গঠনের প্রাথমিক ফাউন্ডেশনটা করেন, তারপরে সরে যান। তার আগে যায় না, ভয় পায়েন না, জনগণ আপনাদের সাথে আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু শওকত সাহেব আপনার কাছে আসবো। ডক্টর শওকত, আপনি দুজনেরই কথা শুনলেন, আমি জাস্ট এখানে একটা জিনিস অ্যাড করবো। আপনি আয়না ঘর নিয়ে যদি কোনো অ্যাড করতে চান আপনি অ্যাড করবেন। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন জাতিসংঘ একটি স্টেটমেন্ট দিয়েছে, জাতিসংঘ তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন, শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। এখন আপনি কি মনে করেন যে এই স্টেটমেন্টের পর, এই রিপোর্টের পর আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে কি করা আরো সম্ভব? অনেকে দাবি তুলছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধের। সো এই তিনটি বিষয় যদি আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তিনজন বক্তা বলেছেন, আমি বলেছি যে তারা আমার সহযোদ্ধা। আমি যখন এই আন্দোলন ছিলাম বহুদিন আগে থেকে, লুটপাটের বিরুদ্ধে বহু কাজ করেছি, সে সময় আমি দেখেছি বাংলাদেশ থেকে যে দু একজন লোক কথাবার্তা বলছেন, তার ভিতরে সরোয়ার সাহেবকে অনেক ধন্যবাদ জানাই, অনেক সত্যি কথা বলেছেন। অনেক সময় আমি নিজেই চিন্তা করতাম যে এই কথা বলে উনি কি পার পাবেন কিনা। রাজ্জাকি ভাইও একই, উনি যেভাবেই হোক দেশের ভিতর থেকে যেভাবে আইনের ব্যাখ্যা দিয়েছেন, আমি খুশি যে তারা আমরা সহযোদ্ধা। টিটো ভাই, আপনি, আমি সারা রাত জেগেছিলাম। যেদিন পরে তার 4-5 দিন থেকে আপনার অনুষ্ঠানে আমি বলেছিলাম জ্যাকব মিল্টনকে যে আপনি যখন লাইভ দেখাচ্ছিলেন যে তার ব্লাউজ, আমি জ্যাকব মিল্টন আমার ভাই একটু রসিকতা করে বলেছে, জ্যাকব তোমার দায়িত্ব থাকলো সাইজটা নেওয়া। ইনি অনেক হাসাহাসি হয়েছিল। আমরা সেই বীরের জাতি। আয়নাঘর নিয়ে বেশি কিছু বলবো না, ব্যারিস্টার সাহেব যেটা বলেছেন
রাজাকি ভাইও যা বলেছেন, আমি নিজে গিয়েছিলাম আউট অফ কিউরিয়াসিটি যে জায়গাটা কোন এলাকা। আমি কচুক্ষেতে গিয়েছি কয়েকবার, ক্যান্টনমেন্টের পাশে সরার ভাই যে মসজিদ বললেন, মসজিদটাও দেখে আসছি। এইটাতে এত অত্যাচার হইতে, ওই রেল লাইনেও ব্যারিস্টার সরার ভাই যে আমাদের তাসলিম খলিলের সাথে আপনার যে প্রথম, সে তো অনেক আগে, আমাদের যে লেফটেন্যান্ট কর্নেল শাহানুর, নামটা ভুলে গেলাম, টিটো ভাই আপনি নিয়ে আসছিলেন সাক্ষাৎকারে, যে ডিটেল কথাবার্তা দেওয়া হয়েছিল, যেখানে সব পিন পয়েন্ট করে দিয়েছিল। আমার ধারণা হয়েছিল সমস্ত রাজনৈতিক দলগুলো সেখানে যে জায়গাটা ঘেরাও করবে, যদি জায়গাটা না ঘেরাও করতে পারে, অন্তত 2 মাইল দিয়ে একটা বেষ্টনী তারা তৈরি করবে। দে মিজারেবলি ফেল। তাদেরকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি রাজনীতির নামে বাংলাদেশের মানুষের সত্য উদ্ঘাটন করার পরও আপনারা একজন লোক, একটা পলিটিক্যাল পার্টি কোনোদিন গেলেন না সেই জায়গায়। 10 জন লোক নিয়েও আপনারা যেতে পারেননি। ইয়ারকি মারা দেশ শেষ। মনে রাখবেন, 17.5 বছর বয়সে আমি শওকত স্বাধীনতা যুদ্ধে একটু অংশগ্রহণ করেছি। আমার নামে সেই মাঠে এখনো স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে। দ্বিতীয় মুক্তযুদ্ধ যখন শুরু হয়েছে, এক বিরির জন্য পিছপা হয়নি। মুক্তযুদ্ধের বহু আগে আমরা অনেক লড়াই করে আসছি। একজন ইকোনমিস্ট হিসেবে তার অর্থনৈতিক লুটপাটের কথা এখনো অনলাইনে আছে। 5 থেকে 7 বছর আগে আমরা এই বিচার চেয়েছিলাম যে তার যে অন্যায় অত্যাচার। আয়না ঘর নিয়ে আমি বেশি কথা বলবো না। যারা রাজনীতি করবেন সাবধান। আপনি ইলেকশন করবেন, ইলেকশনে আপনি আসবেন, আমরা কিন্তু 6 মাসও সময় দেব না। বি কেয়ারফুল। তুমি কার নেতা, কত বড় নেতা, সবাইকে আমরা চিনি। দেশের সাথে কোন রকম হারামি কথাবার্তা চলবে না। ইলেকশন দিবেন, কার প্রেসক্রিপশনে, কার জন্য আপনি ইলেকশন করবেন, 6 মাস সময় পাবেন না। টিটো ভাই, আমি বারবার বলেছি, প্রবাস থেকে আমরা মাত্র 30 কি 35 জন আপনারা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। আর আমরা আমাদের এই স্বৈরাচারীর বিরুদ্ধে আমার মান, জান, মাল, ইজ্জত, আমার ফ্যামিলি সবকিছু বিসর্জন দিয়ে আমরা আপনাদের সাথে এই প্ল্যাটফর্মে এসে কথা বলেছি। সাবধান থাকবেন। আমরা 20-25 জন লোকই যথেষ্ট। 6 মাসের ভিতরে তুমি যে সরকারের দ্বারা নির্বাচিত হও না কেন, ফেলে দেওয়ার জন্য যথেষ্ট মনে রাখবা। কারণ আমরা সত্যকে এক্সপোজ করেছি। আমাদের পিনাকি দাদা, আমি কারোর নাম ধরে বলবো না, ইলিয়াস, কনক সরার, টিটো রহমান, আমাদের কি নাম বলে গেলাম, আমরা সাকিব, জাকব মিল্টন, আরো আছে অনেক সৈনিক আমরা বেঁচে আছি। প্রত্যেকটা মানুষ দেশপ্রেমিক। হয় এদিকে যাবে ওদিকে যাবে, তাদের নামে অনেক বদনাম ছড়ানো হচ্ছে। আই ডোন্ট কেয়ার। আপনি জাতীয় স্বার্থে 1 মিনিটের জন্য কথা বলেছেন, আপনি আমার বন্ধু, আপনি একজন দেশপ্রেমিক মানুষ। আমি এখন কোন নসিহত শুনতে চাই না। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বুদ্ধিজীবীকে, ইনক্লুডিং ডক্টর করিমুল্লাহকে কি বলেছে আপনারা ভালো করেই জানেন। ইয়ারকি মারার দিন শেষ। আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, আপনি 50টা বলে গেট দ্য হেল আউট। এত মুনাফেক। আমার জালিম আর জুলুমের যে বিষয়গুলো রয়েছে মুসলিম মানুষের সাথে, আপনি জনগণের পক্ষে কথা বলেননি। আপনার বিদ্যার আমার কোনো দরকার নাই। আপনার নসিহাত, আপনার বয়ান, আপনার অ্যানালিসিস, আমি আজকাল দেখছি বিশ্ববিদ্যালয়তে বেরিয়ে যাচ্ছ। বিশ্ববিদ্যালয়ে একটা লোক পদত্যাগ করেছিল, একটা ভাইস চ্যান্সেলর করেছিল। টিটো ভাই, আমি বলতে চাই, আমাদের ফার্স্ট প্রেসিডেন্ট ছিল আবু সাইদ চৌধুরী সাহেব। তিনি অ্যাপয়েন্টেড বাই আইয়ুব খাঁ। মোনায়েম খাঁ তাকে রিমান্ড করেছিলেন। তার ফাদার ছিলেন সারা জীবন মুসলিম লীগ। কি করেছিলেন? জাস্টিস সাইদ যখন দেখলেন, আবু সাইদ চৌধুরী যখন দেখলেন যে তার ছাত্রের প্রতি গুলি করা হচ্ছে, তার হলের মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, সঙ্গে সঙ্গে তিনি পদত্যাগ করেছিলেন। যদিও সেটা গ্রহণ করা হয়নি। তারপর কি বলছেন? সমস্ত ছেলেমেয়েদের নিয়ে তিনি লড়াই করেছেন। একজন মুসলিম লীগের ঘরানার একজন নেতার ছেলে হয়ে তিনি সেদিন আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। আজকে মুনাফেক বেঈমান 2 কোটি টাকা ভাইস চ্যান্সেলর দিয়েছে, একটা ডিন হয়েছে, প্রফেসর হয়েছে। রাজ্জাকি ভাই, আর সহ্য করার সীমা নাই। আমি এই কারণে বারবার বলেছি 5 বছর আগে থেকে, আওয়ামী লীগ করা কোনো দোষের না, সাধারণ মানুষ করে। এরাই বিএনপি করেছে, এরাই জামাত করেছে, এরাই এরশাদের পার্টি করেছে, সাধারণ গ্রামের মানুষ।
ট্রুথ অ্যান্ড রিকনসাইল কমিটির কথা বলেছি, আজকে সাউথ আফ্রিকায় আছে না, 30 বছর ধরে চলছে, বিচার এখনো চলছে। সরার ভাই হিটলারের কথা বলেছে, বিচার চলছে না এখনো। আমাদের এক্স্যাক্টলি এই ধরনের কথা বলতে হবে। সমস্ত বিষয়গুলো আমরা দেখতে চাই। জাতীয় আপনি ইলেকশন দেবেন, দেন ইলেকশন, তারপরে কি হবে, হোয়াট ইজ হ্যাপেন দি নেক্সট ডে। যারা ইলেকশন করছে, আমরা গণতন্ত্রের সপক্ষে লড়াই করে আসছি পাকিস্তান আমল থেকে। আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একমাত্র সংস্কারক, তিনি জাতীয় আন্তর্জাতিক পলিটিক্সে ডোমেস্টিক এমনকি আওয়ামী লীগ নামটা ফিরিয়ে দিয়েছিলেন। এই আওয়ামী লীগ এমন স্বৈরাচার বদমাইশ, আর কখনো সুযোগ দেওয়া যাবে না। টিটো ভাই, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন বন্ধ, স্টপ ইট ইমিডিয়েটলি। 71 সালে আমরা দিয়েছিলাম, কি হয়েছে? আমি বলেছি $2 ট্রিলিয়ন সম্পদ তারা লুট করেছে 71 সালে, বিহারীদের সম্পদ। আপনি যান, ইতিহাস নিতে হবে, কোন সরাসরি নেই। আপনি যারা নির্বাচনে পলিটিক্স আসবেন, আমি আজকের এই অনুষ্ঠানে হুঁশিয়ারি উচ্চারণ করছি, সাবধান সাবধান। যে প্রাসাদগুলো ভাঙা হয়েছে, যশোর, খুলনা, কুষ্টিয়া, বরিশালে যেখানে দেওয়া হয়েছে, টিটো ভাই আমি 3 মাস ছিলাম, মাত্র 1.5 সপ্তাহ আগে আসছি। আপনি কি বাড়ি বলবেন এগুলো? আপনি ভবন বলবেন? এটা প্রাসাদ। ওর নিচে ভেঙে দেখার অধিকার আমার জনগণের আছে। আমার শ্রমিক, মেহনতি মানুষ, জনতা প্রত্যেকের অধিকার আছে বাড়ি ভাঙার। আমরা দেখতে চাই ওখানে কি আছে। আপনি দেখেছেন 32 নম্বর বাড়ি ঘরের জন্য আপনি কান্নাকাটি করেন। এই বদমাইশ গুলো আগে কোন ক্রমে, শোনেন টিটো ভাই, রফিক, সালাম, বরকত, জব্বার ভাই 4 জন মারা গেছে। তার জন্য আমরা কি আন্দোলন করেছি? আমরা ছাত্র ইউনিয়ন করতাম, পাকিস্তানকে ভেঙে ফেললাম। আর 2000 লোকের জন্য আপনার একটু প্রাণ কাঁদে না? 200 বাচ্চা শিশুর জন্য আপনার প্রাণ কাঁদে না? আপনি কোনো কথা বলেন না আয়না ঘর নিয়ে। 32 নম্বর 4 তলা বিল্ডিং, সেখানে মানুষের চুল পাওয়া যাচ্ছে, আর আপনি এখনো বসে আছেন এই দলটাকে বন্ধ না করে। আমি বলেছি 71 সালে আমরা বিহারীদের সম্পদ, মাওলানা ভাসানী হুজুর বারবার বলছেন একে মালে গনিমত ঘোষণা করো, যারা শহীদ হয়েছে তাদের জন্য রেখে দাও। তারা কি করলো? এতে পিএইচডি করা যায়, ডক্টরেট করা যায়। আমি বারবার বলেছি টু ডু দি পিএইচডি অন দি ফাইন্যান্সিয়াল বেস অফ মডার্ন আওয়ামী লীগ। আপনি দেখবেন গুলশান, বনানী, ধানমন্ডি, আমাদের বিহারী ভাই ইসমাইলিয়া গ্রুপ মুসলিম লীগের বাড়ি ছিল। সেই বাড়িগুলো এই বদমাইশ 3য় শ্রেণীর বটতলার উকিল, যারা পাকিস্তানে কোনো ভালো লোক কখনো আওয়ামী লীগ করতো না, পরবর্তীকালে করেছে। এই জন্য মুসলিম লীগের ব্যর্থতার কারণে। তাহলে কি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বলছেন নাকি বিপক্ষে? 100% এই দল থাকার কোনো প্রয়োজন নেই বাংলাদেশে। এর ভিতরে যদি কোনো সুসন্ধান থাকে, আমি চাই কালকেই তারা ডিনাউন্স করবে হাসিনাকে। আপনারা 2040-41 সাল পর্যন্ত রাখতে চেয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কি আর কিছু আছে? আওয়ামী লীগ তো অলরেডি নিষিদ্ধ, মানে কি ফরমালি হতে হবে? আওয়ামী লীগ নিষিদ্ধ কে বলছে? আপনি কি জানেন হাজার হাজার কোটি টাকা, আমি সেক্রেটারিয়েটে গিয়েছি আমার মানুষের কাজগুলো, আপনি জানেন এখানে আরো কথা আছে, যশোর, খুলনা, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, আপনার ফরিদপুর, আপনার সাতক্ষীরা, আপনার জেনেদা, একজনের কি উপদেষ্টা আছে? আপনি বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, এটাকে ব্রেড বাস্কেট বলা হয়। কমপক্ষে 25 জন অ্যাডভাইজার থাকার কথা ছিল। আছে কেউ? কে করবে এই বৈষম্য? বৈষম্য আমরা দেখেনি কিছু। আন্দোলন আরো হবে। আওয়ামী লীগ যা তৈরি করে গেছে আমরা তাই করছি, ভবিষ্যতের জন্য আমরা তাই করে যাচ্ছি। অনেক ধন্যবাদ দিতে হবে যে এই বিষয়টাকে কেন্দ্র করে নিয়ে আপনি 75 সালে আওয়ামী লীগ দেখেছেন, বাকশাল দেখেছেন, রক্ষী বাহিনী, আপনারা এখানে যারা আছেন হয়তো বা কেউ তাদের অত্যাচার। আমি চিটাগাং ইউনিভার্সিটি ডক্টর ইউনুসের ডাইরেক্ট ছাত্র ছিলাম। আমি নিজে হল থেকে 1.5 বছর আমি বাড়ি যেতে পারিনি রক্ষী বাহিনীর ভয়ে। দেখেছি সম্পদ কিভাবে লুটপাট করা হয়। আপনার যে বড় বড় নেতাগুলো, আপনি বলেন তো টিটো ভাই, আপনি নিজে কাজ করেন একটা অনুষ্ঠানের জন্য, কত কষ্ট করেন। আমার একটা প্রফেশন আছে, রাজ্জাকি ভাইয়ের আছে, ব্যারিস্টার সর আছে। আরে আওয়ামী লীগের এই বদমাইশ গুলো কে কি করে? রাজনীতি করে। ইয়ার কি মারার দিন শেষ। ভাইদের কথা বলি না, 1 সেকেন্ড ভাই।
শহীদ রাষ্ট্রপতি জিয়ার যে ত্যাগ স্বীকার করেছে, যে বিএনপির বাংলাদেশের ইতিহাসে, সাউথ ইস্ট এশিয়ার ইতিহাসে আমি 1 ঘন্টা 2 ঘন্টা লেকচার দিতে পারবো জিয়া কোন ক্ষেত্রে সংস্কার করেনি। আপনি তাদের দল পরিচয় দিতে লজ্জা করে না? আপনারা কি বলছেন? এটা ছাত্র আন্দোলনকে আপনি বলেন যে এটা ওইটা না, আপনি এরে বলছেন সেটা। কোথায় শিখেছে রাজনীতি? শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে দৈনিক দেশের এডিটোরিয়াল স্টাফ হিসেবে আমার বয়স ছিল 23-24 বছর। তার পায়ে আমি চলেছি, তার বিরোধিতা আমরা করেছি জাসদ যখন করি। পরে এই লোকটা আমাকে কনভিন্স করেছে যে না, তার পলিটিক্যাল এবং পরপরে ডক্টরেট করার জন্য তার ইকোনমিক ফরেন পলিসি সবগুলোর পরে আমি টাচ করেছি একজন ইকোনমিস্ট হিসেবে। খবরদার ফালতু কথাবার্তা বলেন না। তোমরা নিজেরা আয়না ঘর করবা, লুটপাট করবা, প্রাসাদ ভবন জমিদারি বাড়ি বানাবা, এই কারণে বসে আছো। 6 মাস সময় দিলাম, 6 মাসের ভিতরে যদি না পতন ঘটাতে পারি, তুমি সংস্কার করবা। ডক্টর ইউনূস সাহেবের কথা রাজ্জাকি ভাই বলেছে, তিনি আমার স্যার। আমি যমুনাতে দেখে আসছি, এত অসুবিধার ভিতরে তিনি কাজ করছেন, আনবিলিভেবল। স্যারের ধৈর্য অনেক বেশি। এই লোকটাকে কিন্তু 6 তলা বিল্ডিং তোলা হয়েছিল ইলেকট্রিসিটি বন্ধ করে, অন্ধকারের ভিতরে। সেখানে তিনি উঠছেন, একটা পুতা ছেলের মতো একজন জাস্টিসের কাছে দাঁড়িয়েছিলেন ঘন্টার পর ঘন্টা। ওই পথে নেমে এসে তাকে বলা হলো, স্যার এবার আপনি কি বলবেন? কি বলছিলেন? তিনি বলেছিলেন যে আপনারা তো সব দেখলেন, কি বলতে হবে কি লিখতে হবে আপনারা আমার থেকে ভালো জানেন, তাই করেন। তবে আমার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে। এত বড় ধৈর্য আমি দেখাতে পারবো না, রাজ্জাকি ভাই পারবে না, সরার সাহেব পারবে না। এত অন্যায়ের পরে তার সব পলিসি ভালো হচ্ছে না, কারণটা কি? কাকে তিনি অর্ডার দেবেন? আমি এই মুনাফিক বেঈমান ফাসেক সচিব যারা হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে, তারা এখনো সচিবালয় কাগজপত্র পর্যন্ত সরানোর জন্য তারা আসে। আপনি কাকে দিয়ে কাজ করবেন? এই কারণে সমাজ লেগেছে। কিছু ভালো মানুষ পাওয়া গেছে, এখন খেলা শুরু হবে, এইবারই খেলা হবে। স্যার আপনি এগিয়ে যান, দেশে বিদেশে আমরা আছি। কোন রকম কারোর কথায় কালকে আপনি ইলেকশন দিয়ে চলে যাবেন, আমরা এটিম। আপনি এখন আমাকে বলবেন, রাজ্জাকি ভাই বলেন যে ডক্টর ইউনূসকে সরি দিয়ে অমুক লোককে বাড়াবো, বলেন, আই উইল ফাইন্ড আউট। বলেন অমুক লোকটা। ইয়ার কি মারার দিন শেষ। বারবার যুদ্ধ করতে পারবো না। একবার 17 বছর বয়সে করেছি, আর এখন বৃদ্ধ বয়সে আমরা করে গিয়েছি। বারবার না একবারই সুরাহা হতে হবে। আওয়ামী লীগ একটা ভণ্ড বেঈমান ফাসেকের দল। ইতিহাসে আমি দেখিনি যেখান থেকে লাঠিয়ার 45 মিনিটের ভিতরে 2 বুনির জীবন শেষে উনি আসবেন ফিরে। কি করবেন? কোন এজেন্ডা বাকি আছে আপনার? ইয়ার কি মারার জায়গা পাও না। ভারত সহ, যেটা ডক্টর ইউনূস সাহেব ফ্রান্সে বসে ক্ষমতা নেওয়ার আগেই বলেছিলেন যে বাংলাদেশে যদি গোলমাল করা হয়, তোমার চিকেন নেক কেটে দিয়ে তোমার বিপদে ফেলাবো। এখনো তিনি তাই বলছেন। আমরা স্যারের জন্য বিদেশ থেকে আমরা সব রকম সাহায্য করি। কিন্তু স্যার তো সব ঠিক আছে, স্যার ঠিক আছে শওকত সাহেব, কিন্তু হচ্ছে স্যারের কিছু অযোগ্য অপদার্থ উপদেষ্টা আছে। আরে ভাই, উপদেষ্টা আছে, শোনেন সহজ বাংলা। আজকে যদি 32 নম্বর না ভাঙতেন, এবং মনে রাখবেন কিন্তু 32 নম্বর ঘরে যারা নিচে আয়না ঘর তৈরি করেছে, এই তারাই কিন্তু সেখানে নিয়ে গেছে যারা তৈরি করেছে। তখন তারা বলতে পারে এটা নিয়ে আমরা এটা নিয়ে কথা বলবো। অযোগ্য লোকদের, টিটু ভাই, অযোগ্য লোকদের জনতার হাতে ছেড়ে দেবেন। যারা তার আশেপাশে আছে, এই লোকগুলো লিস্ট বানাতে হবে। কারা এরা? জনতার হাতে ছেড়ে দিলে দেশে তাহলে এইগুলো সব যাবে। কি করবেন? আপনি করবেন নাকি? আপনার যখন গভর্নমেন্ট একা পাচ্ছে না, ওই জায়গায় সমস্ত জায়গায় আসতে চাই। এখন তাই হয়েছে, গাজীপুরি দেখেননি, তাই হয়েছে। আমি ওই জায়গায় আসতে চাই। আমি রাজ্জাকি ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। পরবর্তী যে আমরা কি একটু দ্রুত যেতে চাই। আমরা বলছি মব জাস্টিস নিয়ে আমরা অনেক কথাবার্তা হচ্ছে, এবং মব জাস্টিস বাংলাদেশে এটি আসলে আমাদের মানে প্রফেসর ইউনূসকে গ্লোরিয়াস করছে, না প্রফেসর ইউনূসের সরকারকে ব্যর্থ করছে, এটি কিন্তু এখন প্রশ্ন। শওকত সাহেব বললেন কি বলে 32 নম্বর ভাঙা হয়েছে, এটা সঠিক হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে হয়তো আমি আমার কথা যদি বলি,
যে যেদিন এটি ভাঙা হয় তার আগের দিন আমি সতর্ক করেছিলাম শেখ হাসিনাকে যে উনি যেভাবে লাইভে এসে যা বলছেন এতে আমাদের মানুষকে উত্তেজিত করা হচ্ছে। এখন এটার পিছনেও কোনো রাজনীতি আছে কিনা, এটার পিছনেও কোনো ষড়যন্ত্র আছে কিনা, যেটি সারোয়ার সাহেব বললেন যে এই রয়ের কোনো মহাপরিকল্পনা আছে কিনা, মুসাদের কোনো মহাপরিকল্পনা আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বিবেচনায় নিতে হবে। কারণ আমরা যদি মনে করি প্রফেসর ইউনূস যদি না থাকতো তাহলে আমরা কোথায় কোন গর্তে যেয়ে পড়তাম, এটাও কিন্তু আমাদেরকে হিসাবে নিতে হবে। এখন এই জন্য বলছি মব জাস্টিস, এবং আপনারা দেখলেন যে এই মব জাস্টিসের বিরুদ্ধে কথা বললেন আমাদের একজন উপদেষ্টা এবং মাহফুজ, তার বিরুদ্ধে অনেক বিতর্ক দেখলাম। পরে উনি ওটাকে সংশোধন করে উনি বললেন যে না, আমি এভাবে বলতে চেয়েছি। এটা একটু জানতে চাই আপনার কাছে যে এই মব জাস্টিসটাকে আপনি কিভাবে নেবেন। এবং এই আলোচনা যাওয়ার আগে একটি ঘটনা গতকালকে ঘটেছে, আপনারা দেখেছেন, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মানে সোচ্চার ছিলেন, কাফির বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা একটু ভিডিওটা দেখতে চাই, তারপরে আমি আপনার মন্তব্য নেব। টাকার পর ভাই ভাইদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে, দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে। দেখেন জ্বলতে জ্বলতে বাড়িটাই নাই। বাড়ি না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি। শুধু বাড়ি পুরোই দেওয়া হয়নি, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল। এটা কোনো বানোয়াট কথা না। আমার 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 বাপেও বলছে যে আমরা ঘর থেকে বের হইতে পারি নাই। আমার মা বাবা ভাই ভাবি এর কয়লার মতো পাইতাম ভাই, কারণ দুই পাশের দরজায় বাইরে থেকে আটকানো ছিল। তারা বেড়াটারা ভাঙে তারপরে বের হয়েছে ভাই। ঘরে ভাই অনলি 4 মাসের আমার ভাতিজি ছিল ভাই, 4 বছরের আমার ভাতিজা, ওর বাবা মা ভাই ভাবি ছিল। আজকে তারা সবাই বের না হইলে আজকে মরে যেত, আজকে শুধু আমি একাই থাকতাম। পুরোটা দেখালাম না, খুবই প্যাথেটিক। আমি আপনার মতামত নিতে চাই, পরে আমি সরওয়ার সাহেবের কাছে আসতে চাই। না, ডেফিনেটলি এটা একটা টাচি ইস্যু, এক। আর দুই, মবের সাথে আমি জাস্টিস শব্দটাই দিতে চাই না, কারণ সরওয়ার ভাই আছেন বুঝবেন, জাস্টিস মানে হলো ন্যায় বিচার। মবের সাথে জাস্টিস কথাটাই যায় না, মুভমেন্ট বলাটাই আমার কাছে মনে হয় শ্রেয় ওই ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন হচ্ছেই যে এটার জন্য দায় কার? মানে এই যে মব জাস্টিসটা হইলো, আপনি যদি 32 নম্বর বাড়ি ভাঙা ধরেন, কিংবা অন্যান্য জালকাঠিতে ভাঙছে, তারপরে চিটাগাঙে ভাঙছে, নারায়ণগঞ্জের স্বামী ওসমানের বাড়িতে হামলা হয়েছে, ভাঙছে, এটাকে আপনি মব জাস্টিস বলবেন যে দায়টা কার? কেন বলছি আমি, যখন বলা হইলো ছাত্রলীগের উদ্দেশ্যে উনি বক্তব্য রাখবেন, তখন বৈষম্য বিরোধী বা ছাত্রদের পক্ষ থেকে বলা হইলো এইটা করলে তাদের তীর্থভূমি আমরা গুড়িয়ে দিব, এরকম একটা কথা বলছিল। এটা কথা বলার মানে হচ্ছে এটা তার একটা আগাম বার্তা দিছে। এখন এই যে আগাম বার্তাটা দিল, এটা তো প্রশাসন জানে, প্রশাসনে কিন্তু কতগুলো রুটিন কাজ করতে বাধ্য। আপনি সরওয়ার ভাই আর্মিতে ছিল, একজন সেপাই, আর্মির সেপাই থেকে জেনারেল পর্যন্ত, আর্মি চিফ পর্যন্ত, প্রত্যেকের একটা রুটিন কাজ আছে। ব্যত্যয় হয় যদি স্পেশাল কোনো অ্যাসাইনমেন্ট দেয়, তেমনি ভাবে পুলিশের কনস্টেবল থেকে আইজির একটা রুটিন কাজ আছে, একইভাবে সবার রুটিন কাজ আছে। যখনই বলা হয়েছে যে
ওই বাড়িতে ভাঙবে, হামলা করবে যদি সে বক্তব্য দেয়। তার পাশাপাশি বেনজির সাহেব বলছে 90% প্রশাসন এখনো আওয়ামী লীগের। তাহলে এই আগাম বার্তা দেওয়ার পরও প্রশাসন যায়নি কেন তার রুটিন কাজের নামে? তার মানে হচ্ছে যে এই উত্তেজক কথা বলবে, ছাত্র এগুলা করবে, সেটা এখন তারা চায় আওয়ামী লীগ। কেন চায়? যে আমার যা ধারণা, তাকে বুঝানো হয়েছেই তোমার পক্ষে আর ক্ষমতায় যাওয়া সম্ভব না, এই কারণে যে তুমি ক্ষমতা কুক্ষিগত করছো, তুমি তোমার রাজনীতি টিকায় রাখো নাই। রাজনীতি টিকে থাকলে কিন্তু ক্ষমতা চলে গেলে আবার রাজনীতিতে আসার সম্ভাবনা থাকে। এখন তাকে আবার ক্যাশ করা হইতেছে, যেহেতু তুমি আর ক্ষমতায় যেতে পারবা না, অর্থাৎ তাকে বোঝা যাচ্ছে একটা যে তোমার জন্য আমরা এটা করতেছি। ইন এডিশন তার ধাপে 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 আওয়ামী লীগের এগুলা ডিস্ট্রয়, সেই উত্তেজক কথা বলে তারা এগুলা করবে। ফলে কি হবে, এই দেশে একটা আনস্টেবল করার যে একটা ষড়যন্ত্র এখন সেটা চলতেছে। তাদের এই উত্তেজক কথা বলাবে, আর এদিকে মব জাস্টিস চলবে, জাস্টিস মানে মব মুভমেন্ট। কেন বলি, আসিফ নজরুল সাহেব একটা কথা বলেছেন যে পুলিশ প্রশাসন, বিচার বিভাগ এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি সঠিকভাবে কাজ করে সততার সাথে, তাহলে মব কমে যাবে। এতে একটা জিনিস মনে হয় যে ইউনূস সরকার কিন্তু খুবই অসহায়। যদি আমি প্রশাসনিক দিক থেকে দেখি, হি ইজ অ্যাবসলিউটলি নন কোঅপারেটেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কান্ট্রি। সুতরাং এখন কি করবে, তার উপায়টা কি? এবং একমাত্র ইউনূস, এখন যদি ইউনূস সাহেব ক্ষমতায় বসে থাকে আর এই দেশে 10 লাখ লোক মারা যায়, ইউনূস সাহেবের লোম কেউ টাচ করতে পারবে না। আমি আপনাকে বলছি এটা কেন পারবে না, গ্লোবাল রিজনে এটা আমি মনে করি শওকত ভাই এবং ব্যারিস্টার সরোয়ার ভাইও বুঝবে কেন পারবে না। কিন্তু এই লক্ষ লক্ষ লোক যদি মারাও যায় সামনে, কথার কথা বলছে, হাইপোথিসিস, ইউনূস সাহেব যদি বলে আমি চলে যাচ্ছি, উনি চলে যেতে পারবেন। এবং কেউ কেউ এটা চায়, কোন শক্তি, পতিত শক্তি বিশেষ করে চায় যে এই গভর্নমেন্ট আনস্টেবল থাকুক, এর ইকোনমিক ডেভেলপমেন্টটা না হোক, তারপরে ফরেন ইনভেস্টমেন্ট না হোক, এটা চায়। তা না হলে কেউ যদি দেশকে ভালোবাসে, শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিছে, আমি আজ পর্যন্ত আওয়ামী লীগের কারো মুখ থেকে শুনলাম না আমার নেত্রী এরকম বক্তব্য দিতে পারে না। এটা এআই এর যুগে তাকে দিয়ে বলানো হচ্ছে, অর্থাৎ সবাই এটাকে অ্যাপ্রুভ করতেছে। অর্থাৎ এদের ক্যারেক্টারিস্টিকটাই এরকম যে টপ যেটা বলবে একেবারে বটম পর্যন্ত সেই ওয়েবটা চলতে থাকে। রাইট আর রং ভাববার কোন ইয়ে দেখি নাই। আরেকটা ব্যাপার বলছি, যেহেতু ক্ষমতা কুক্ষিগত করা, রাজনীতি তাদের ইয়ে ছিল না, তাদেরকে যারা গাইডলাইন দিত যে তোমরা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখো, তারা হয়তো বুঝতেই পারে নাই 5ই আগস্ট সে চলে যাবে। একটা লম্বা স্বপ্ন হয়তো ছিল। আবার পাশাপাশি শেখ হাসিনাও এত বেশি কনফিডেন্ট ছিলেন, তাকে বোধহয় তার শুভাকাঙ্ক্ষীরা যদি বইলাও থাকে তুমি কিন্তু চলে যাবা, তুমি পরিস্থিতি ট্যাকেল করে, সে বোধহয় বলছে তুড়ি দিয়ে উড়াই দিছে। কিন্তু ইভেন্চুয়ালি যদি আমি বলি যে না, উই আর সেফ বাই দ্য অলমাইটি, ছাত্ররা হয়তো উসিলা, তারা সামনে ছিল। এই যে আপনার এইরকম একটা সিচুয়েশন কেন আসবে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলে এডারে মারি এডাই মরে বাকি যেই সরে না, এটা আল্লাহ পাকের বিশেষ রহমত যেই ছেলে পেলে গুলো আসছিল। নাইলে আমরা আজকে যারা নির্বাচন দাবি করেন, নির্বাচন দিলেই ক্ষমতায় যাবেন, আমরা তো দেখেছি তাদের টপের যে নেত্রী, সর্বোচ্চ নেত্রী, তাকে একটা মিথ্যা মামলায়, এই যে একটু আগে ভাই বললেন যে কচু ক্ষেত দিয়ে ঘেরাও করে নাই, সেটা বাদ দেন, তাদের টপ নেত্রীকে মাত্র 2 কোটি টাকা এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে যাওয়ার পর যে নাস্তানাবুদটা করলো, কেউ কিছু করতে পারেনি। তো হোয়াট ওয়াজ দেয়ার ফিলিংস ফর দেয়ার লিডারশিপের জন্য যদি আপনার ফিলিংস না থাকে, সেদিক থেকে আওয়ামী লীগ ভাগ্যবান, শেখ হাসিনা ভাগ্যবান, সে যা বলছে তোতা পাখির মতো জিকি করছে তার লোকগুলো। কিন্তু আমরা তো সেক্ষেত্রে আমরা যদি আজকে বিএনপির নেত্রীর দিকে তাকাই, সে তো এরকম সৌভাগ্যবান হয় নাই। তারপরেও হয়তো সে একটা ব্যথা দূর করে গেছে, তার লাইফ টাইমে দেখছে যে তার উপরে যারা ইনজাস্টিস করছে তাদের পতন। ইউনূসকে যিনি 8 তলা পর্যন্ত হাঁটাইছেন, যাকে জেল দিতেন, তিনি এখন সেই চেয়ারে বসে শেখ হাসিনার বিচার করার প্রক্রিয়ায় যাচ্ছে। এটা ভাগ্যের নির্মম পরিহাস। সুতরাং এই যে মব জাস্টিস, আপনি কতক্ষণ রাস্তায় যদি আপনাকে একটা ঘুষি মারে আচমকা, এটা আপনার ইনজাস্টিস হয়েছে। এখন এই ঘুষি মারার পর আপনি যদি কাউন্টার ঘুষি মারেন, সেটা কি ইনজাস্টিস হবে? ডেফিনেটলি নট। তো আপনি সেই সিচুয়েশনটা কেন তৈরি করলেন? ভেরি সিম্পল। যারই রাস্তায় কেউ অ্যাটাক করুক, আপনি কি চেষ্টা করবেন না সার্ভাইভ করতে? তো আপনার উপরে যদি কেউ অন্যায় করে, আপনি প্রতিবাদ করবেন। তো এখন আওয়ামী লীগের যে অন্যায়গুলা ছিল, তার অন্যায়ের ভাষাটা কি আয়নাঘর, অন্যায়ের ভাষাটা বিনা বিচারে হত্যা, চৌধুরী আলম গায়েব, কারো কোনো প্রতিক্রিয়া নাই। উই আর লুকিং ফর
ইলেকশন। এই যদি হয় তাহলে তো বুঝাই যাচ্ছে যে আমাদের ফিলিংস কি। সুতরাং যিনি আয়নাগর বানাইছেন, অন্যের জমি লুটপাট করছেন, অন্যের সম্পদ লুটপাট করছেন, এটা যদি রিভার্স হয়ে যায় কার কি করার আছে? আমরা তো অতীতে অনেক ঘটনা, চৌধুরী আলম গুম হইছে, কেউ কোনো কথা বলছে? পৃথিবীর কোনো মিডিয়া কোনো কথা বলছে? আজকে তার বাড়ি ভেঙে ফেলে কথা বলে। আমি বাড়ি ভাঙা পছন্দ করি না ব্যক্তিগতভাবে, ধরে নিলাম আমি আইনের ছাত্র হিসাবে, কিন্তু আপনার উপর অবিচার হইলে সেটার প্রতিবাদ কি করবেন? সেটার জবাবটা কি? আমাকে দুইটা ঘুষি মারলে আমি কি করবো? আমি একটা মারবো না? দিস ইজ দ্য থিং। আমরা যখন ছাত্র যখন বললো আপনি ভাষণটা দিয়েন না, দরকারটা কি? উনি হয়তো ভাবছেন 16 বছরের অভ্যাস, তো হয়তো ভাবছেন আমি এখনো গণভবনে আছি, আমি যা বলবো তাই হবে, সুতরাং আমি ভাষণ দিয়ে যাব, তোমরা কিছু পারবা না। কিন্তু সেই পুলিশ যে তার নাই, কেউ কিছু করতে পারে সেটা হয়তো ভুলেই গেছিলেন। যাই হোক, উনার এক ভাষণের কারণে তো তাকে 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 পালাতে হলো দেশ ছেড়ে। তো উনার এক লাইভের কারণে অনেকে বলছেন উনার লাইভের কারণে উনার 32 নম্বরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো, কিন্তু সেটা ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে পরবর্তীতে এই শহরে শহরে এই যে আগুন জ্বালানো, এটা কি আপনি সমর্থন করেন কিনা? না, আমি কোনোটা, আপনি যদি ওই ডাইরেক্ট আমাকে প্রশ্ন করেন, আপনার সচেতন নাগরিক হিসাবে, আপনি একটা আইনের ছাত্র হিসাবে, আপনি এটা কখনোই সমর্থন করতে পারেন না, আইনের ছাত্র হিসেবে, নাগরিক। কিন্তু যে কারণে হচ্ছে সেই কারণ প্রত্যেকটা রুটে যেতে হবে। কেন এটা হচ্ছে সেটা তো না যান, আপনি তো উপর থেকে চিকিৎসা করতে পারবেন না। যে আপনি ওই যে কি বলে এটারে, ভুলে গেলাম কথাটা, যাই হোক, আপনি যেটা আমাকে বলতেছেন, সুতরাং এটা কিন্তু কেউ কাম্য নয়, কিন্তু হইলো কেন? থার্ড ল অফ নিউটন যদি আপনি ভাবেন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আপনি প্রশাসন কিছু করছে না, প্রশাসন কিন্তু এই গভর্নমেন্টে ব্যর্থ করতে চাচ্ছে পরিষ্কার, কিন্তু আজকে মডার্ন ওয়ার্ল্ডে কি হয় জানেন? কেউ কিন্তু ইনুসকে ব্লেম দিচ্ছে না, এই দেশের জনগণও না, কোনো রাজনীতিবিদও না, যেটা ইনুস ঘটাচ্ছে বিশ্ব দিতে পারবে না, বিকজ সবাই দেখতেছে যে ইউনুস সাহেব ইজ অ্যাবসলিউটলি নন কোঅপারেটেড বাই দ্য ইয়েস। তবে আজকে যদি ইউনুস সাহেবকে তাড়ায়া দেই বা সে যাইতে বাধ্য হয়, তাহলে দ্য হোল নেশন উইল সাফার। এবং ইউনুস সাহেব যদি প্রধান উপদেষ্টা না থাকেন, কালকে রাজ্জাকিরে প্রধান উপদেষ্টা বানান, সমস্ত প্রশাসন নেমে কাজ করবে। ইউনুস সাহেবের সরাই দিলি প্রবলেম সলভ, কারণ ইউনুস সাহেবকে কেউ ভর্তা বানাইতে পারতেছেন, একটু আগে আমি বলছি, কিন্তু আমাদের মতো লোকের প্রশাসন ভর্তা বানাইতে পারছে। সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। রাইট। সার ভাই, আপনি শুনলেন যে ইউনুস সাহেবই হচ্ছে ফ্যাক্টর, এবং এর আগে আপনি বলেছেন ইউনুস সাহেবকে সরানোর জন্য ভারত মরিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মব জাস্টিসের কথা বলছি, এখন এটাকে অনেকে মব জাস্টিস বলতে চায় না, বলছে বিপ্লবী কর্মকাণ্ড। তো এখন এই অর্থাৎ গণ অভ্যুত্থানের 6 মাস পরে আপনি বিপ্লবী কর্মকাণ্ড বলবেন, তাহলে তো সরকার যে দেশে আছে এটাই তো মানে থাকে না, সরকারের অস্তিত্ব থাকে না। তাহলে এখন এই দায়গুলো কার ঘাড়ে এসে পড়বে? তা আপনি এটা যদি একটু বলেন। দেখুন, আমি এটাকে 3-4 ভাবে ব্যাখ্যা করা যায়, 3-4টা থিওরি সামনে আসছে। তার আগে বলে নেই যে বিপ্লব কেন ফেল করে। আপনি যদি হোয়াই রেভলিউশন ফেলস এগুলো গুগল করেন, আপনি পাবেন যে পৃথিবীতে যত বিপ্লব আসছে, যত অভ্যুত্থান আসছে, সবগুলো কিন্তু সফল হয়নি। বিপ্লবের 2টি অংশ থাকে, একটি হচ্ছে ইমিডিয়েট অবজেক্টিভস, আর একটা হচ্ছে আলটিমেট অবজেক্টিভস। ইমিডিয়েট অবজেক্টিভস হয়েছে স্বৈরতান্ত্রিকতার পতন ঘটানো, সেইটা অ্যাচিভ হয়েছে। সেকেন্ড অবজেক্টিভস কি? যে আকাঙ্ক্ষায় বিপ্লব হয়েছে, যে আকাঙ্ক্ষায় গণ উত্থান হয়েছে, যে না যাই বলেন না কেন আপনি, সেইটা। তাহলে এই বিপ্লবের আকাঙ্ক্ষাগুলো কি ছিল? সেই বিপ্লবের আকাঙ্ক্ষাগুলো প্রকাশ পেয়েছে সেই সময়ের স্লোগানের ভিতর থেকে। স্লোগানগুলো অত্যন্ত মিনিংফুল ছিল, এবং সেই স্লোগানের ভিতরে কিন্তু এই আকাঙ্ক্ষা প্রকাশ হয়েছে: গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার, পরিবারতন্ত্রের বিপক্ষে, লক্ষ শহীদের রক্তে কেনা স্বাধীনতা, দেশ কারো বাবার নয়, ইত্যাদি ইত্যাদি, এইগুলো আসছে। সেটা অর্জিত হলে যে বিপ্লব অর্জন হয়, সম্ভবত বাংলাদেশে 5ই আগস্টের পরে একটা পিকুলিয়ার জিনিস ঘটেছে, যেটা পৃথিবীর কোথাও ঘটেনি। সেইটা কি? সেটা হলো যে বিপ্লব সফল হওয়ার পরে বিপ্লবীরা গভর্নমেন্টসের টার্মস অ্যান্ড কন্ডিশন ডিকটেট করে, বিপ্লবীরা, বিকজ দে আর দ্য উইনার, তারা বিজয়ী। কিন্তু এখানে হলো কি, আপনি হাফ বিজয় হলো, শেখ হাসিনা পালিয়ে গেল,
গণভবনের পতন হইলো, কিন্তু বঙ্গভবনের তো পতন হয়নি। অর্থাৎ আপনি যখন বঙ্গভবনে আপনি যখন শপথ নিলেন, তখন কিন্তু আপনি সেই স্বৈরাচারীর সেটআপে, অর্থাৎ যারা পরাজিত বিজিত, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে ঢুকে গেলেন। এরপরে কি হলো, আপনি প্রেসিডেন্টকে সরাতে চাচ্ছেন, পাচ্ছেন না। আপনি প্রোক্লেমেশন করতে চাচ্ছেন, পাচ্ছেন না। আপনি ওই যে এসকনকে ব্যান করতে চাচ্ছেন, পাচ্ছেন না। কোনো কিছুই পারতেছেন না। কেন পারছেন না? কারণ আপনার শুরুটা হয়েছে ভুল থেকে, বিজয়ী হয়ে বিজিতদের টার্মস অ্যান্ড কন্ডিশনে চলে গেছেন। এখন আসেন আপনি মব জাস্টিস। মব জাস্টিসের ব্যাখ্যা করার জন্য 3-4টা থিওরি বাজারে আসছে। একটা থিওরি হলো যে এই আপনি যেটা বলছেন মব জাস্টিস, আমি রাজ্জাকিবের সাথে একমত, এটাকে জাস্টিস না, এটা হলো ভ্যান্ডালিজম। এই ভ্যান্ডালিজম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভ্যান্ডালিজম কখন হয়? কারণ এই সরকারটা গঠিত হয়েছে অত্যন্ত উইক ভাবে। তারা যে স্ট্রিম রুলিং দরকার ছিল, একটা বন্য সিচুয়েশন, একটা জঙ্গল সিচুয়েশন এই বিপ্লবের পরে যে সৃষ্টি হয়েছে, সেই জঙ্গল সিচুয়েশনকে কন্টেন করতে হলে লিমিটেড পিরিয়ড অফ টাইমে আপনার স্ট্রিম রোলিং চালানো উচিত ছিল, স্ট্রিম রোলার। তো সেটা তো চালান নাই। আপনি একটা গান্ধী টাইপ সরকার এখানে শুরু করলেন। গান্ধী টাইপ সরকার দিয়ে, যেখানে একজন উপদেষ্টা নাহিদ, এই ছেলেটাকে আমি পছন্দ করি, এবং এই 3জন যে ছাত্র প্রতিনিধি থেকে হয়েছে, তাদের ভিতরে কিছু বিপ্লবী স্পিরিট আছে, আর বাকি সব হইলো গো উইথ দ্য উইন্ড। এর ভিতরে 3-4 জন আছে ইন্ডিয়ান এজেন্ট। হ্যাঁ, এটা এটা একদম অনেক ব্যাখ্যা করে বলা যায়, আগে টকশো গুলো বলেছি। সো এই যে ওই ছেলেটা নাহিদি কিন্তু বলেছে যে আগে ভাবতাম শত্রু এক পক্ষ, এখন দেখি শত্রু বহুবিধ। এটা তো এখন বুঝছে। তাহলে কি করা উচিত ছিল? প্রোক্লেমেশন করে, আপনার যদি আপনি কনস্টিটিউশন রাখেনও, তাহলে কনস্টিটিউশন এবং প্রোক্লেমেশনের ভিতরে যদি কন্ট্রাডিকশন হতো, তাহলে প্রোক্লেমেশন উইল প্রিভেল ওভার। প্রোক্লেমেশন দিয়ে কাজ করা হবে। এখন যে সরকারটা আপনি চালাচ্ছেন, এটা তো না সাংবিধানিক না বিপ্লবী। তাহলে এক ধরনের তো বৈধতার সংকট এখানে রয়েছে। এই বৈধতার সংকট আপনি কিভাবে নিবারণ করবেন? সেটা তো প্রোক্লেমেশন দিয়ে করবেন। সেই প্রোক্লেমেশন তো আপনি করতে পারলেন না, সেখানে তো ফেল করলেন। কারণ ওই যে ইন্ডিয়ান যে ঢুকে গেছে, রয়ের প্ল্যান যেখানে পেনিট্রেট করেছে, এবং আপনি শুরুতেই পরাজিত শক্তির কাছে আপনার বিজয়ের স্পিডটা তাদের কাছে সমর্পণ করলেন। সেই জন্য তো আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। দ্বিতীয় থিওরি হলো যে রেভলিউশনের বা বিপ্লবের ওয়েভ থাকে, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ। যখনই প্রভোক করলো, আইনের ভাষায় প্রভোকেশন একটা কথা আছে, প্রভোকেশন এক ধরনের ডিফেন্স। তো যখন সে নিষিদ্ধ সংগঠনের সাথে সে লাইভ করবে, সেটা তো আগে ঘোষণা দিয়েছে যে তুমি যদি লাইভ করো তাহলে আমি বুলডোজার কর্মসূচি করব। কর্মসূচির নাম দেওয়া হয়েছে কিন্তু বুলডোজার কর্মসূচি। বুলডোজার কর্মসূচির উপরে সরকার কোনো ধরনের বাধা সৃষ্টি করেনি, কোনো ধরনের আপত্তি দেয় নাই, কোনো ধরনের স্টেটমেন্ট দেয়নি। তার মানে সরকারের অ্যাপ্রুভাল এখানে ছিল, একদম ডাইরেক্ট অ্যাপ্রুভাল। তাহলে এটাকে সেকেন্ড থিওরি যে এটা এই অভ্যুত্থানের সেকেন্ড ওয়েভ। আপনি প্রভোক করেছেন আমাকে, আমি আমার কাজ করছি, এটা তো হঠাৎ হয় নাই। মব জাস্টিস হলে কোনো একটা ঘটনায় ইম্প্রমসু যায় মানুষ মেরে ফেলা, আগুন দেওয়া, ইত্যাদি ইত্যাদি। তো এই যারা বুলডোজার কর্মসূচি করেছে, আমি আগের একটা টকশোতে করছি, সেই সময় আমি পিরিজ করেছিলাম, আমার কাছে একটা তথ্য আসলো এইখানে বুলডোজার অ্যাকশন হবে। তার মানে পরিকল্পিত ছিল যেখানে যেখানে হয়েছে। তো তারা ভেবেছে শুধু 32 নম্বরে এই অ্যাকশন নিলে হবে না, 32 নম্বরে স্বৈরাচারী দোসর যারা, তাদের সবার উপরে অ্যাকশন নিতে হবে। মনে রাখতে হবে যে একটা আকাঙ্ক্ষা কিন্তু ছিল কাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, স্বৈরাচারীর দোসর এবং স্বৈরাচারীর ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি। তো এইটাকে আপনি সেকেন্ড ব্যাখ্যা করতে পারেন যে এটা সেকেন্ড ওয়েভ অফ রেভলিউশন। থার্ড যে থিওরিটা বাজারে আসছে, সেটা হলো যে এইটা রয়ের প্ল্যানে হয়েছে এবং এইটা শেখ হাসিনার পিতার বাড়ি ভেঙেছে, এইটা সিম্পেথি শেখ হাসিনার কাছে যাবে। এই সমস্ত থিওরি বাজারে ঘুরছে। বাট আমি মনে করি যে বিপ্লবীরা, ছাত্র জনতা একাত্তরে যে অ্যাকশন নিছে, এইটা এদেশে অনেক জনগণ পছন্দ করছে। জনগণের পক্ষ থেকে তেমন কোনো নেতিবাচক ধারণা আসে নাই। এইটার ফলো আপ ভবিষ্যতে হতেও পারে যদি বিপ্লব ফেল করে এবং যে নির্বাচিত সরকার আসবে, মোস্ট লাইকলি বিএনপি, তারা যদি ভুল করে,
সেই ভুলের মাধ্যমে যদি আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হয়, অথবা বিএনপি যদি এই যে ডমিনেটেড যে অংশটা আছে তারাও তো এমন হতে পারে যে রয়ের বুদ্ধিতে যারা এই বিপ্লবী যারা আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। তো বিপ্লব সংগঠিত হওয়ার পরে, সফল হওয়ার পরে এত সোজা কিন্তু না। আপনি যদি ফেল করেন, ইউ মে ওয়াক ইনটু দ্য গ্যালোস, ফাঁসির দড়ি কিন্তু আপনারও সামনে থাকবে। যার জন্য আজকে যারা আপনারা উপদেষ্টা হয়েছেন, যাদেরকে চুজ করে এনেছেন, যারা এখানে ডেলিভার করতে পারেন না তাদেরকে সরিয়ে বিপ্লবের আকাঙ্ক্ষা সফল করার জন্য যা যা করার তাই তাদের করা উচিত। প্রফেসর ইউনূসের ওই কথার সাথে একমত পোষণ করে আমি শেষ করব যে উই ক্যানট অ্যাফোর্ড টু ফেল, আমরা ফেল করতে পারি না। ফেল না করতে যা যা প্রয়োজন তাই করেন। যারা এই ধারণা বলে যে এই সরকারের কোনো ম্যান্ডেট নাই, তারা ভুল বলে, তারা কোটারি স্বার্থ দেখে। সফল অভ্যুত্থানই সবচেয়ে বড় ম্যান্ডেট, সফল বিপ্লবী সবচেয়ে বড় ম্যান্ডেট, আলাদা কোনো ম্যান্ডেটের প্রয়োজন হয় না। যারা দ্রুত নির্বাচন করে তারা তাদের স্বার্থ নিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। আজকে সংস্কারের কথা যদি বলি, সবচেয়ে বড় সংস্কার দরকার রাজনৈতিক দলের অভ্যন্তরে। দলের ভিতরে গণতন্ত্র চর্চা করা যাবে কিনা, দলের ভিতরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলা যাবে কিনা, দলের বিরুদ্ধে দুর্বৃত্তের বিরুদ্ধে দল ব্যবস্থা নেয় কিনা, দলের ভিতরে জবাবদিহিতা আছে কিনা, দলের ভিতরে অনৈতিক কাজ করলে দল তার বিরুদ্ধে অ্যাকশন নেয় কিনা, দলের ভিতরে পদ পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া তারা আনয়ন করতে পারে কিনা। আদারওয়াইজ যে তিমিরে বাংলাদেশ ছিল সেই তিমিরে আবার পতিত হওয়ার সমূহ সম্ভাবনা এই কারণে থাকবে যে রাজনৈতিক কালচারে বড় দলগুলো চলে, তারা ক্ষমতা আসলে তাদের পরিবার থেকে দুর্নীতি শুরু হয়, তারা তাদের পরিবারের লোককে নিয়ন্ত্রণ করতে পারে না, তারপর চাকর চাপরাশিকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারপর দলের নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না। দলের অপরাধ নিবারণ করতে করতে তাদের সময় চলে যাবে। অন্য অপরাধ, অন্য সংস্কার কখন করবে? ফ্যাক্ট রিমেজ, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল তেমন কোনো সংস্কার করে নাই। যদি সংস্কার করতো তাহলে প্রতি 5-7 বছর পর পর এই অভ্যুত্থানের প্রয়োজন হতো না। বাংলাদেশ এগেইন এ পিকুলিয়ার কান্ট্রি, যে প্রতিটা সরকার অভ্যুত্থানের মধ্যে পতন হয়েছে। এইটার মূল কারণে বাংলাদেশে সেই নেতৃত্ব আসে নাই যে জাতি গঠন করতে পারে। বাংলাদেশে সেই নেতৃত্ব আসে নাই যারা বুঝবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা কেন প্রয়োজন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না করলে দেশের কোনো অর্জনই সাস্টেনেবল হয় না। এইগুলা বোঝার মতো নেতৃত্ব দলের ভিতরে থাকতে হবে। দলের ভিতরে ট্যালেন্ট হান্ট থাকতে হবে। দলের ভিতরে ভালো মানুষকে সামনে আনা, খারাপ মানুষকে দূরে সরিয়ে দেওয়া, তাদের ব্যবস্থা নেওয়া, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেই প্রক্রিয়া থাকতে হবে। এই প্রক্রিয়াটা যখন না থাকবে তখন এই আশঙ্কা সবসময় থাকবে। আপনি একটি নির্বাচন দিলেন, নির্বাচনের মাধ্যমে যে বা যারা আসলো তারা যে আওয়ামী লীগের মধ্যে একটা শাসন ব্যবস্থা কায়েম করবে না, সেইটার কোনো নিশ্চয়তা নাই। আপনি মুখে যা কিছু বলেন সেইটা যে আপনি এনশিওর করতে পারবেন তার কোনো নিশ্চয়তা নাই। সর্বশেষ বলবো, কাফির বাড়িতে যারা আগুন দিয়েছে তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করেন। কারা এখানে আগুন দিয়েছে সেটা বের করা কোনো ব্যাপারই না, এবং প্রশাসন নিশ্চয়ই জানে কারা আগুন দিয়েছে। তাদের ধরে কারা আগুন দিয়েছে তাদেরকে জনসম্মুখে আনো। আমরা এই অপরাধীদের নাম জানতে চাই, তাদের সুষ্ঠু বিচার দেখতে চাই। কাফি এবং কাফির পরিবারের প্রতি আমাদের সর্বত্র সিম্পেথি এবং সমর্থন থাকবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমি সবশেষে আসতে চাই শওকত সাহেব আপনার কাছে, যে আপনি সবার কথা শুনলেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যেটি আপনি বলেছেন যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক যে স্থিতি অবস্থা এটি হয়তো অসম্ভব হবে। সো মানে আপনি যদি আপনার বক্তব্য দেন আমি অনুষ্ঠান শেষ করতে চাই। এখানে দুইজন বিজ্ঞ আইনজ্ঞ আছেন। আইন শাস্ত্রের প্রথম একটা কথা হলো, ইফ জাস্টিস ডিলেড মিন জাস্টিস ডিনাইড। যখন কোনো বিচার না হয় তখন কথাই বলি না আমরা, বিচারের বাড়ি নীরবে নিভৃত কাঁদে। আপনি কি করবেন? হাসিনা নিজেও জানে না যে তার 45 মিনিটের ভিতরেই দেশ ত্যাগ করতে হবে। ছাত্র আন্দোলন করেছে, ওদেরও কোনো অল্টারনেটিভ নেই। আমরা নিজেই টকশো করেছে, আমরাও জানতাম না যে এই মাতারি এইভাবে হঠাৎ করে চলে যাবে। তাহলে এই যে ভ্যাকুমটা সৃষ্টি হলো, এখানে এরা বাচ্চা ছেলে মিলে ইউনিভার্সিটি রাজনীতি আমরা করেছি, ইলেকশন করেছি, সব বুঝি।
এই বাচ্চাগুলোকে নিয়ে একটা সুন্দর রাষ্ট্র পরিকল্পনা করা, সংস্কার করা, ভবিষ্যৎ নিশ্চয়তা করতে পারতো কারা? মুরব্বীরা। এই মুরব্বীরা এখন করলো কি, ছাত্রদেরকে বলছে তোমরা কিছু জানো না। হোয়াট এ মিস্টেক দিস ননসেন্স পলিটিক্যাল থিঙ্কার। ওরা জানে না ওদের জন্য কি। আপনি আগুন ধরানো কিচ্ছু দেখেননি, এটা শুরু হয়েছে, আবার শেষ হবে। মনে রাখবেন যে ফ্রান্সের যে রেভলিউশন হলো, বাস্তিল দুর্গ পতন হয়েছে 50 বছর লড়াই করে 1789 ক্যান্টনমেন্ট পুড়ি ফেলা হয়েছে। এখন কোন সেনাবাহিনীর লোক যদি মনে করে যে আচ্ছা এই গোলেমালে করে আমি নিয়ে নেব, ওদের কপালে আগুন যে লাগবে না সেই গ্যারান্টি আমরা দিতে পারছি না। কারণ মনে রাখবেন, সমগ্র যুক্তরাষ্ট্রে যে 320 মিলিয়ন পিপল, তার অর্ধেক রয়েছে বাংলাদেশে। ছোট্ট ভূখণ্ড 55,000 বর্গ মাইল। ইয়ারকি মারার দিন শেষ। যতই লাফালাফি করো না কেন, যে কথাটা আমি আগে বলেছি, তোমরা যারা ইলেকশন করো, যে কোনো কারণেই যদি সাম্য গণতন্ত্র ফিরিয়ে না নিতে পারো, বিচারের সংস্কৃতি না নিয়ে আসতে পারো, ওর লেগেছে 17 বছর, তোমার লাগবে 6 মাস, গ্যারান্টি লিখিত। সুতরাং সবার যে কাজ করা দরকার সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আমি বহুবার বলেছি, যদি ইউনূস সাহেব না থাকতেন, কমপক্ষে 5টা, এই 5 মাসে 5টা সরকারের পতন হইতো, তারপরে ডিসইন্টিগ্রেশন হয়ে যেত পুরো আমাদের ভূখণ্ড। আমি এখনো তাই বিশ্বাস করি। এই ভদ্রলোককে সামনে নিয়ে আমার ডাইরেক্ট টিচার সব রকম শ্রদ্ধা আছে। যদি কোনো অ্যাডভাইজার, আমি ব্যারিস্টার সরোয়ারের সাথে একমত, 2 নম্বর মাল, যে এনজিওগিরি ছাড়া চলে না তার পেট, জাতির জন্য কিচ্ছু করিনি, এ কারণে আমি বলেছি অ্যাডভাইজারদের কোনো পয়সা দেওয়া যাবে না। তুমি যদি সমাজপতি হতে চাও, কোনো দরকার নেই তোমার একটা বাড়ি দেওয়া হতে পারে, একটা গাড়ি দেওয়া হতে পারে, ড্রাইভার, কিন্তু বেতন কার কাছ থেকে নিচ্ছ? তুমি অ্যাডভাইজারই হয়েছো, কোনো কথা নাই, পারবো না। সুতরাং এদের কাজ যেটা হলো, এদেরকে বাদ দিতে হবে ডক্টর ইউনূস সাহেবকে সামনে রেখে। এবং মিলিটারির কথা আমি এই প্রসঙ্গে বলি, সরোয়ার ভাই অনেক কথা বলেছেন। ওয়াকারুজ্জামান সাহেব এ পর্যন্ত যদ্দূর আসছেন, অত্যন্ত কষ্টের ভিতরে আসছেন। তিনি যে শক্তভাবে ধরেছেন, একটু একটু সময় দিতে হবে। এখনো সেক্রেটারিয়েটে 25 জন সচিব রয়ে গেছে, জয়েন্ট সেক্রেটারি রয়েছে, এডিসি রয়ে গেছে। এগুলো সেক্রেটারি লেভেলের কথা বলে যদি আপনি ধরেন 500, তারাই রাজত্ব করে যাচ্ছে, তারাই আগুন ধরাচ্ছে, তারাই কিন্তু নথিপত্র সব ফতল গায়েব করেছে। যেটা আমাদের বললেন যে আয়নাঘরকে রিপেয়ার করে, আর ইউনূস সাহেব তো প্রথম মাসেই যেতে চেয়েছিলেন যে আমি আয়নাঘরে যাব, বাধা দিয়েছে কে? এই মুনাফেক গুলো খুঁজে বের করবেন না? আমরা টক শোতে এসে এই সমস্ত মুনাফেক বেঈমান ফাসেকদের জন্য আমরা এক্সপোজ করি। এটা সেনাবাহিনীর ভিতরে রয়ে গেছে, পুলিশের ভিতরে রয়ে গেছে। আপনি দেখেছেন একটা বৈষম্য বিরোধী ছাত্র নেতা কি মনে হয় যে এই ইউনূস সরকার এদের খুঁজে বের করবে? এটা খুঁজে বের করার জন্য আমাদের জনতার দরকার। এটা আপনি, আমি এবং আমরা যারা জনগণ আছি, তারা যদি তার হাতকে শক্তিশালী না করে অনেক ধন্যবাদ বিরুদ্ধে কথাবার্তা বলেন, তাহলে কিচ্ছু হবে না। আপনাদের অনেক ধন্যবাদ, আমাকে শেষ করতে হবে। এই দুঃখের শেষ নাই। সুতরাং আমরা বলবো যে আমাদের যে সরকার আমরা পেয়েছি, এটাকে তাদের দোষ থাকতে পারে। আর অ্যাডভাইজার যায়, অ্যাডভাইজার চলে আসবে, কিন্তু ইউনূস সাহেবকে আমরা 100% সাপোর্ট দেব। এই যে দেখেন, আমি লাস্ট কথাটা বলে দিই, আমাদের জাহাঙ্গীর আলম সাহেবের বিরুদ্ধে অনেক কথা আপনারা বলেছেন। আপনি কি জানেন তিনি একজন সচিব পেয়েছেন, নাসিমুল গানি, যাকে বিএনপি আমলে চাকরি করেছেন, সৎ চাকরি করেছেন বলে তাকে বুটেড আউট করা হয়েছিল। এই ভদ্রলোক এখানে আসার পরে আপনি তার দেখেছেন 500 কোটি টাকা দিয়ে এই ভদ্রলোকে কেনা যায় না। তার যে ডিটারমিনেশন, তাহলে আমাদের এই ধরনের সচিবের প্রয়োজন রয়েছে, জয়েন্ট সেক্রেটারি, এডিসি, ডিসি। আপনি কি জানেন এখনো বহু জায়গায় ওসি নাই? আমি নিজে দেখে আসছি ভাই, যে তারা ওসি নাই। ওসি থাকলেও তাদের ফুল ফোর্স নাই, ফুল ফোর্স থাকলে দেখা গেল 2 নম্বর মাল। সুতরাং আপনার এই অবস্থায় কাজ করতে হলে জাতীয় ঐক্য হতে হবে। অল পলিটিক্যাল পার্টি তারা মনে করছে ইলেকশন ইলেকশন ইলেকশন। বাবা, ইলেকশন দিয়ে কি হবে? তুমি দেখোনি খেলা কিচ্ছু। দিস ইজ দি বিগিনিং। আগের দিন চলে গেছে। আজকাল সরকারি বেসরকারি কলেজ ইউনিভার্সিটি ছাত্র, মাদ্রাসার ছাত্র, জীবন দেওয়ার জন্য আর লোকের কোনো অভাব নাই। সুতরাং বিক্ষোভন সাধু সাবধান, বেইমানি জাতির সাথে একদিন আমরা এক্সপোজ করে দেবো তোমাদের। আমরা এসো
সহজ সরল সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন, যতদিন প্রয়োজন আমরা সেই ততদিনের জন্য আমরা অপেক্ষা করব। কিন্তু বেইমানি ফাঁসি কি করো না, ছাত্র পারিনি তুমি কি করছিলে, অমুক হয়নি ওটা কি করছিলে। ইয়েস, আমি নিজে বহুবার বলেছি রেভলিউশনারি স্টুডেন্ট রেভলিউশনারি কমান্ড কাউন্সিল গঠন করার কথা। যেদিন হাসিনার পতন হয়েছে আমি বলেছি ছাত্ররা বোঝে, তাদের একটু গাইড করতে হবে না? দে আর দি বেস্ট মাইন্ড, দিস কান্ট্রি বিলংস টু দেম। ওরা যেখানে নিয়ে যাবে সেটাই শেষ পর্যন্ত দাঁড়াবে। ঠিক আছে, সুতরাং যেগুলো আমি তো বলেছি সরোয়ার ভাই যে প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বেসামরিক স্টুডেন্ট প্রতিরক্ষা কমে ট্রেনিং দিতে হবে, সেখানে ট্রেনিং দিতে হবে। তারাই দেশের মালিক, আপনি আমি না। তাহলে তাদের যদি রাখার দরকার, আজকে কি কথা শুনছে আপনি, এই সমস্যার সমাধান করা যায়। আপনি দেখেছেন যে বৈষম্য বিরোধী একজন ছাত্র নেতা এক আওয়ামী লীগের চোরের বাড়ি তার ভিতর থেকে লুকিয়ে নিয়ে আসছে একটা সরকারি পুলিশের অফিসার, সেখানে তাকে অফিসার যে খবরদার অপারেশন শেষ করতে হবে করে না। আমাদেরকে সচেতন থাকতে হবে। দিস ইজ দি বেস্ট টাইম মুরব্বীদের কাজ। দর্শক আলোচনা শুনেছেন, ব্যারিস্টার সারোয়ার কথা বলেছেন, আর কয়েকজন কথা বলেছেন। তাদের আলোচনায় উঠে এসেছে হাসিনা কেমন ছিল এবং আয়নাঘর কতটা ভয়ঙ্কর ছিল, কিভাবে মানুষদেরকে গুম করতো, কিভাবে মানুষদেরকে গুম করে দীর্ঘদিন এভাবে আটকে রাখতো। দর্শক তাদের আলোচনা শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।